শুভ সন্ধ্যা। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, কুশলে আছেন। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। সেই ক্রান্তিকালে অসংখ্য দুঃসংবাদ আমাদেরকে আহত করে যাচ্ছে, ক্ষতবিক্ষত করে যাচ্ছে। আজ এমন একটি দিনে আমি আপনাদের সঙ্গে লাইভে এসেছি, যেদিন আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, এদেশের একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি দৈনিক সংবাদ, সেই সংবাদের প্রতিষ্ঠাকালীন সাংবাদিক কামাল লোহানী, ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আরও অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের তিনি সঙ্গে জড়িত ছিলেন এবং নেতৃত্ব পর্যায়ে থেকে সেগুলোকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সংস্কৃতিকে সুবাতাস বইয়ে দেবার মতো একটি উপযুক্ত পরিবেশ তিনি তৈরি করে দিয়েছেন। তিনি আজ চলে গেলেন আমাদের ছেড়ে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিন আগেই চলে গেছেন। জামিলুর রেজা চৌধুরী, আনিসুজ্জামান, আমাদের বাতিঘর বলে যিনি পরিচিত, এমন অসংখ্য মৃত্যু। আমাদের অনেক বন্ধু চলে গেছে, অনেক ডাক্তার মারা গেছেন, অনেক সাংবাদিক এবং সাধারণ মানুষও, অগণিত মানুষ যারা চলে গেছেন আমাদের ছেড়ে। তারা আসলে এই সময়টায় আমাদেরকে খুব ব্যথিত করে রেখেছেন, আমাদেরকে সত্যিকার অর্থে শোকার্ত করে রেখেছেন। তবু তার মধ্যেও আমরা নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই, তার মধ্যেও আমরা ভালো থাকতে চাই নিজেদের প্রয়োজনে, নিজেদের সুস্থ থাকার প্রয়োজনে। কিছু সময় আমরা এমনভাবে কাটাতে চাই যাতে আসলে বেঁচে থাকার উপকরণ থাকে। সেজন্য আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে কবিতা নিয়ে হাজির হই। আমি সাধারণত কবিতা নিয়ে লাইভ প্রোগ্রাম করে থাকি। বন্ধুরা, আপনারা আমার লাইভ প্রোগ্রামে যথেষ্ট সাড়া দেন। আমার প্রচুর বন্ধু, প্রচুর শুভাকাঙ্ক্ষী এবং অনেক কবি, লেখক, সাহিত্যিক যাদের সঙ্গে আমার ওঠা বসা, তারা আমাকে খুব ভালোবাসেন এবং আমি তাদেরকে ভালোবাসি। আমাদের মধ্যে একটা হৃদ্যতা আছে। ফেসবুকে সেই হৃদ্যতাটা আরও গভীর হয়েছে, প্রগাঢ় হয়েছে। আপনারা আসছেন, অনেকেই আসছেন, দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। সবার অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে। তা আমি আজকে এই যে আমরা যাদেরকে হারিয়েছি, প্রথমে আমি তাদের স্মৃতির প্রতি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি একটি কথা বলছি, আপনারা যার যার নিজের মতো করে ভালো থাকবেন। আপনারা সবাই কারো দিকে তাকিয়ে না থেকে নিজেরা যাতে ভালো থাকা যায়, নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে, নিজেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। স্বাস্থ্যবিধিগুলো নিজেদেরকেই নিজের পরিবারের ভেতর থেকে মেনে চলার মতো একটি প্র্যাকটিস করতে হবে এবং যেভাবে শরীরের ইমিউনিটিটা বাড়ানো যায় সেটা আপনারা স্বাস্থ্যবিধিতে দেখছেন। আশা করি বন্ধুরা, নিজেদের ভালো থাকার জন্যই এইভাবে আমাদের চলতে হবে। আজকে আরও একজন ব্যক্তিত্ব চলে গেছেন, স্বপনজয় চৌধুরী। আমি আগেও দেখেছি যে জাফর আলম অনুবাদ করেন, সাধারণত উর্দু সাহিত্যের অনুবাদ করেন। তার লেখা আমি অনেক পড়েছি এবং সংবাদে উন্মোচন করেছি। তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবেও যোগাযোগ ছিল। তিনিও চলে গেলেন। আসলে মৃত্যুর মিছিল দেখতে পাচ্ছি আমরা, সেই মিছিল আমরা দীর্ঘতর হতে দিতে চাই না। এই জন্য আমরা চাই যে আমরা আমাদের পরিবারকে নিরাপদ রাখি। আসলে সরকার আমাদের জন্য কি করবেন বা ওই আসনে যিনি বসেন আসলে তিনিই দিশেহারা হয়ে যান, কি করবেন। বা আমরা বসলেও হয়তো আমরাও কারো জনপ্রিয়তা ধরে রাখতে পারতাম না। আসলে আমরা এই জন্য সরকার বা কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেরা নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করি এবং নিজেরা নিরাপদ থাকি, আমাদের সন্তানদের নিরাপদে রাখি। এইভাবেই আসলে এটা সম্ভব। যেমন আপনার সুইডেনের কথা যদি চিন্তা করেন, সেখানে কিন্তু লকডাউন নেই, কোনো রকম কড়াকড়ি নেই, কিন্তু নাগরিকরা নিজেরা সচেতন থেকেই তাদের মৃত্যুর সংখ্যা প্রায় জিরোতে নামিয়ে এনেছেন এবং তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো একটি পরিস্থিতি তৈরি করেছেন।
যা হোক বন্ধুরা, আমি আজকে কিন্তু হ্যাঁ, কবিতা অবশ্যই শোনাবো, তবে আমি আজকে একটি নতুন বিষয়ের অবতারণা করেছি বা দুদিন ধরে আপনাদেরকে জানাচ্ছি যে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটি অভিযোগ, এবং কবিদের এবং সমালোচকদেরও এই কথা শুনতে হয় যে সমসাময়িক কবিতা বা সাম্প্রতিক কবিতা বা এই সময়ের কবিতা বুঝি না। এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও আমি দেখেছি বা অনেক লেখক সাহিত্যিককেও আমি দেখেছি, তারা বলছেন যে আমি কবিতা বুঝি না। আসলে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলাপ করব, এবং আসলে এই কবিতাটা কিভাবে বোঝা যায় সেটা আমি এই বিষয়ে আমি সামান্য আলোকপাত করব। আসলে আমি বলতে চাচ্ছি যে আজকে যে বিষয়টার আমি অবতারণা করেছি এটা এত কঠিন এবং এত জটিল একটি বিষয়, এত বড় একটি বিষয় যে আসলে দু এক বসায় এটা নিয়ে কথা বলা শেষ হবে না। সত্যিকার অর্থে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনার সূত্রপাত করতে চাই এবং অনেকগুলি মুখ খুলে দিতে চাই, যে মুখগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেমিনার হতে পারে, বা এগুলো নিয়ে বিস্তৃত পরিসরে কথা হতে পারে, বা সাধারণ পাঠক যেন এমন অভিযোগ হুট করেই না করেন, বা অনেক গুরুত্বপূর্ণ পাঠক রিডারও যেন এমন ওই অভিযোগটি না করেন যে আমি কবিতা বুঝি না, তাই কবিতা আমি পড়ি না। আসলে এটি একটি গড়পড়তা কথা হয়ে যায়, এবং এটি একটি খুবই আমি কি বলবো যে আমাদের ব্যর্থতাটাকে আমরা আসলে প্রকাশ্যে এভাবে নিয়ে আসি যে যেটা নাকি আমাদের লেখক সমাজের বাইরে সাধারণ মানুষ শুনলে হয়তো হাসবে বা হাস্যকরও শোনায় অনেক ক্ষেত্রে বিষয়টা। এখন আমি বলতে চাই যে আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে প্রশ্নটা করতে পারেন। আমি দু একটি কমেন্ট আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আমার মতো করে বলছি যে এই যে সমসাময়িক কবিতা, আসলে কবিতার যাত্রাটা শুরু হয়েছিল কখন? আপনি যে কবিতা বোঝেন না, বা আমি বলেছি এভাবে যে একজন লেখক বা একজন পাঠক বা একজন বিজ্ঞ ব্যক্তি তিনি যদি কবিতা না পড়েন বা কবিতা যদি না বোঝেন তাহলে তো তার মজাটাই পাবেন না। কিন্তু কবিতা হচ্ছে হাই আর্ট বা সর্বোচ্চ শিল্প প্রকরণ যাকে বলা হয়, বা কবিতা হচ্ছে একটি শিল্পের সর্বোচ্চ শাখা। সেই শাখাটি সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা পেতে হবে, বা না হলে আপনি ওই জায়গাটা থেকে বঞ্চিত হবেন। এখন আমি বলতে চাই এই কথাটি যে আপনি ধরেন একটি কবিতা এখন পড়লেন, কিন্তু আপনার যদি সেই কবিতাটি যে জায়গাটি আপনি বুঝলেন না, আসলে কেন আপনি বুঝলেন না সেই জায়গাটিকে আগে শনাক্ত করতে হবে। সেখানে কবিতার মধ্যে কিন্তু অনেক খেলা থাকে, কবিতার মধ্যে অনেক ভাঙচুর থাকে, কবিতার মধ্যে শব্দ নিয়ে অনেক ধরনের ক্যারিশমা থাকে, যেটা কবি ধীরে ধীরে তার পাঠকবাস দিয়ে রপ্ত করেন, এবং ধীরে ধীরে কবি তার কবিতা লেখার মতো অনেকগুলো শর্ত আছে, যে শর্তগুলো তিনি সম্পর্কে জানেন এবং সেই শর্তগুলো পূরণ করে তিনি কবিতা লেখেন। এখন আমি মনে করি যে কবিতা হচ্ছে যখন আমরা যে বাস্তবতায় থাকি সেই বাস্তবতার কণ্ঠস্বর হচ্ছে কবিতা। এখন আমরা যে আজকের পৃথিবী যতটা জটিল, বা এই যে আধুনিক পৃথিবী যতটা জটিল, সেটা কিন্তু একটা সময় এত জটিল পৃথিবী কিন্তু ছিল না। যে সময় পৃথিবীটা যেমন, কবিতা কিন্তু ঠিক তেমনই হয়েছে, বা কবিরা ঠিক সেভাবেই কবিতাকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি যদি আপনাকে আধুনিক সময়ের এই সময়ের কবিতা সম্পর্কে যে অভিযোগ, সেই আধুনিক সময়ের একজন লেখক একটি উক্তি দিয়ে, যদিও উক্তি দিয়ে আমি শুরু করি, আমি শুরুটা করব ঠিক, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমি কিছু মৌলিক কথা বলতে চাই। আমি আসলে একাডেমিক কথা বা বিভিন্ন জনের কোটেশন ব্যবহার করে আমি একাডেমিকভাবে কথাগুলো বলতে চাই না। আমি আমার 30-35 বছরের কবিতা লেখার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলতে চাই। সেটা হচ্ছে
তবে আমি দু একটি বিষয়, খুব সামান্য দু একটি বিষয় যেগুলো বাস্তবতা, যে সমস্ত উক্তিগুলো সত্যিকার অর্থে উক্তি নয়, বাস্তব বা অনেক বেশি সত্য, সে ধরনের কিছু বিষয় কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করবই। এখন একটা কথা, আমি টি.এস. এলিয়টের একটা কথা যদি আমি আপনাদেরকে বলি, যেমন যে তিনি বলছেন যে জেনুইন পোয়েট্রি ক্যান কমিউনিকেট বিফোর ইটস আন্ডারস্টুড। মানে জেনুইন পোয়েট্রি ক্যান আন্ডারস্টুড বিফোর ইটস জেনুইন পোয়েট্রি ক্যান কমিউনিকেট বিফোর ইটস আন্ডারস্টুড। অর্থাৎ আমার একটি প্রশ্ন আছে, সময়ের সাথে সবাই কি কবিতার বাকবদল হয় নাকি বাকবদল হতেই কবিতা একটি সময়কে সৃজন করে বা ধারণ করে? ধন্যবাদ। কুশল ভৌমিক একটি প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটির উত্তর দিব। তো এখন সে টি.এস. এলিয়ট বলছে যে সত্যিকারের যে কবিতা সেটি কিন্তু বুঝে ওঠার আগেই একটি যোগাযোগ স্থাপন করে ফেলে। যোগাযোগ মানে যে কবিতাটা আসলে সত্যিকারের কবিতা হয়ে উঠেছে, ওটি পড়লেই আসলে আপনার বোঝার দরকার হবে না, আপনার সঙ্গে এক ধরনের কমিউনিকেশন সে তৈরি করে ফেলবে। এটা টি.এস. এলিয়ট বলেছেন। এখন আমি বলছি না যে টি.এস. এলিয়টই সার্বভৌম বা আমি যেটা বলছি এটাই সার্বভৌম, এ বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করছি। এখন টি.এস. এলিয়ট যেটা, আবার অনেক কবিতা আছে যেটা নাকি কমিউনিকেট করার আগেই যেটা বোঝা যায়, এমনও কিন্তু সহজবোধ্য কবিতা আছে, কমিউনিকেট করার আগেই বোঝা যায়। আবার অনেক টি.এস. এলিয়ট বলছেন যে বোঝার আগেই কমিউনিকেট করে পাঠকের সঙ্গে। এখন কবিতা হচ্ছে একটি বিমূর্ত শিল্প, সেটিকে আপনি যখন বলবেন, সেটিকে আপনি যখন পাঠ করবেন, সেই পাঠ করতে করতে আপনি তাকে উন্মোচন করতে চান। এই বিমূর্তকে মূর্ত করা বা এই বিমূর্তকে উন্মোচন করা, সেটা আপনার পক্ষে সম্ভব কিনা সেটার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। এখন আমি বলি যে আবার এই বিমূর্তকে যে উন্মোচন করতেই হবে, কবিতায় কিন্তু এমন কোনো শর্ত নেই, বা কবিতার মধ্যে এ কথা কোথাও বলা নেই যে তাকে বুঝতেই হবে। কিন্তু কবিতা কিন্তু আপনাকে বোঝা না বোঝার মাঝখানে একটি অবস্থানে আপনাকে দাঁড় করাবে, এবং সেই জন্যে আপনি যেখান থেকে যে কবিতা আপনার সঙ্গে আপনি যোগাযোগ করবে, সেখানে কিছু শব্দ, কিছু বাক্য, কিছু কবিতার কিছু কারসাজি আপনাকে ভাবাতে পারে বা কিছু আপনার থেকে একটু দূরে অবস্থান করতে পারে, কিন্তু সে কিন্তু জেনুইন কবিতা, যেটি নাকি আপনাকে বোঝার আগেই আপনাকে ভাবাবে বা আপনাকে তার কিছু কারিশমা দিয়ে সে আপনার ভিতরে আন্দোলিত করবে। এখন আপনি যে কবিতাটা পুরোপুরি যদি বুঝতে চান, তাহলে এটা আসলে কবিতা আর থাকবে না। তখন সেটি যদি যেটা একেবারেই বোঝা গেল বা একেবারেই সোজা সরল ভাষায় আপনি, বা কোনো রহস্য থাকলো না। কবিতার একটি অন্যতম শর্ত হচ্ছে ঘোর বা রহস্য। কবিতার মধ্যে যদি ওই ঘোর বা রহস্যটা না থাকে, তাহলে কিন্তু আপনার কবিতা হবে না। এখন আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন বা আপনি দীর্ঘদিন ধরে কবিতা পাঠ করছেন, কিন্তু আপনি বুঝছেন না। তো আসলে আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনার এই চেষ্টাটা আসলে কিভাবে করছেন আপনি, সেটা আমি আপনাকে বলি। যেমন ধরেন আপনি একটি জায়গায় যাবেন, ধরেন আপনি নায়াগ্রা ফলসটা দেখবেন। নায়াগ্রা ফলস এখান থেকে হাজার হাজার মাইল দূরে, এবং তার অনেক যাতায়াত ভাড়া অনেক, সেখানে থাকার মতো একটি পরিবেশও আপনার লাগবে, অনেক অর্থ লাগবে। কিন্তু এত সুন্দর একটি জায়গা আপনি দেখবেন, তখন আপনাকে কিন্তু ধীরে ধীরে, আপনি যদি ওই স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে কিন্তু আপনাকে ধীরে ধীরে অনেক টাকা পয়সা সংগ্রহ করতে হবে, আপনার ওইখানের জন্য ভিসার ব্যবস্থা করতে হবে, এবং ধীরে ধীরে আপনি দেখা যাবে যে একদিন নায়াগ্রা ফলসে আপনি পৌঁছে গেছেন। এখন আপনি নায়াগ্রা ফলসে পৌঁছার জন্য এই যে একটি পথ আপনি অতিক্রম করলেন, বা এই যে একটি সাধনা আপনি করে গেলেন, সেই সাধনাই কিন্তু আপনাকে নায়াগ্রা ফলসে নিয়ে গেল। এখন ওই নায়াগ্রা ফলসের যে সৌন্দর্য, সেটিকে আপনি বুঝতে পারেন? সেটি আসলে বুঝতে পারেন না, সেটি কিন্তু অনুভব করার বিষয়। যে
নায়াগ্রা ফলস ধরেন একটি কবিতা, সেই কবিতার কাছে যাওয়ার জন্য আপনার কিন্তু অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক অর্থনৈতিক সামর্থ্য অর্জন করতে হবে, পরিবেশ পরিস্থিতি ভিসার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে। সমস্ত কিছু ম্যানেজ করে আপনাকে কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে হবে। এবং আপনি যদি শিল্প চর্চা বা সঙ্গীত চর্চা করেন, তাহলে আপনাকে প্রতিদিন সকাল বিকাল আপনাকে রেওয়াজ করতে হবে। রেওয়াজ করে করে তারপর আপনি একটা সময়ে গিয়ে আপনি সঙ্গীতে নির্বাণ লাভ বা আপনি সঙ্গীত সাধনা করে আপনি বিজয়ী হবেন, বা সঙ্গীত সাধনা করে আপনি একজন পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠবেন। তো এইভাবে আপনাকে কিন্তু কবিতার বোঝার জন্য আপনাকে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আপনাকে চর্যাপদ দিয়ে শুরু করতে হবে। বাংলা কবিতা বুঝতে হলে আপনাকে চর্যাপদ দিয়ে শুরু করতে হবে। তারপর প্রাচীন যুগের পর আপনাকে মধ্যযুগ, বৈষ্ণব কবিতা বা মঙ্গল কাব্য এইসব পাঠ করে করে যে আধুনিক সময় আপনাকে মাইকেল পাঠ করতে হবে, রবীন্দ্রনাথ পাঠ করতে হবে, 30-এর দশক পাঠ করতে হবে। আপনি পাঠ করতে 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 আপনি দেখবেন যে এখনকার কবিতার যেই যে একটা ধারাবাহিক যাত্রা, সেই যাত্রায় আপনি একজন যাত্রী হয়ে গেছেন, এবং আপনাকে তখন আর এই বিষয়গুলো খুব একটি বেগ পেতে হচ্ছে না। কিন্তু তারপরেও কি আপনি কবিতা সম্পূর্ণ বুঝে যাবেন? এটা বুঝে যাবেন না। তার কারণ এইটা আসলে কবিতা এমনই একটি বিষয় যা ফুলের গন্ধ যেমন অনুভব করা যায়, দেখা যায় না, বা এটি যে আপনি ধরেন আপনি ফুলের গন্ধটা বুঝতে চান, আসলে এটা কিভাবে বুঝবেন? এটা ব্যাখ্যাটা কি হবে যে ফুলের গন্ধ এইরকম, এটি কি আপনি পারবেন? কখনো দিতে পারবেন না। বা আপনি ধরেন একটি সমুদ্রের ঢেউ বা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, সেটি ঢেউ আশ্রে পড়ছে, কিন্তু আপনি মোহিত হচ্ছেন। এখন এই আশ্রে পড়ার মধ্যে কিন্তু সৌন্দর্যও আছে, আবার কদর্যও আছে। সেখান থেকে আপনি সুন্দরকে আবিষ্কার করবেন বা নন্দনকে আবিষ্কার করবেন। এই যে সুন্দর এবং নন্দনকে আবিষ্কার করা, সেটা কিন্তু অনুভূতি দিয়ে আপনাকে আবিষ্কার করতে হবে। আপনি হয়তো ব্যাখ্যা করবেন যে এটা ভালো আর এটা খারাপ, বা এই ঢেউগুলোর প্রকরণ এরকম বা এইটার প্রকরণ এরকম, কিন্তু এটা ভালো কবিতা এবং খারাপ কবিতার ক্ষেত্রে এরকম হতে পারে। কিন্তু যখন নাকি আপনি যে ঢেউয়ের যে আশ্রে পড়ার যে অনুভূতিটা, বা এই যে আপনার ভিতরে যে একটি আন্দোলিত হবার যে একটি প্রক্রিয়া, সেটা কিন্তু আপনি অনুভূতি দিয়ে উপলব্ধি করা যাবে। বা ফুলের গন্ধ, আপনি যেমন ফুলের গন্ধ আঁকতে পারেন না, বা ফুলের গন্ধ কিন্তু আঁকা যায় না, কিন্তু ফুলের গন্ধ অনুভব করা যায়, কিন্তু ফুলের গন্ধ লেখা যায় না, বা ফুলের গন্ধ কীরকম এটা বোঝানো যায় না। আসলে ফুলের গন্ধ একটি সুগন্ধ, বা এক এক ফুলের এক এক রকম গন্ধ থাকে। আপনি কিন্তু আপনাকে ওই গন্ধটা উপলব্ধি করতে হবে, এবং এই গন্ধটাকে নিজের ভেতরে নিয়ে তার সৌন্দর্যটাকে বা এই গন্ধের যে আবেদন, সেই আবেদন দিয়ে আপনার নিজেকে রাঙাতে হবে। এখন আপনি যদি মনে করেন যে কবিতা থেকে আপনি এটা বুঝবেন যে কবিতা আসলে এটা বলতে চেয়েছে, কবিতা কিন্তু বিষয়টা সেরকম নয়। যেমন অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে হয়, যেমন গল্পের ক্ষেত্রে বা উপন্যাসের ক্ষেত্রে বা প্রবন্ধের ক্ষেত্রে যেটা হয়, কবিতার ক্ষেত্রে সেটা হবে না। কবিতা হচ্ছে সব সময়ের জন্যই মানে সে কিছু বলার জন্য বসে থাকে। আপনি একটি কবিতা বারবার পাঠ করতে 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 তখনও দেখবেন যে কবিতাটি পাঠ আপনার শেষ হচ্ছে না। এখন আপনাকে এই কবিতাটি কেন আপনাকে ধরে রাখছে, তার ভেতরের যে রহস্য আছে, তার ভেতরের যে ঘোর আছে, সেই ঘোর এবং সেই রহস্য আপনাকে আকর্ষণ করে রাখছে। এবং এটাই হচ্ছে আসলে সত্যিকার অর্থে শিল্পের বা কবিতার মতো শিল্পের সবচেয়ে বড় সম্মোহনী ক্ষমতা। সেই ক্ষমতা আপনাকে ধরে রাখবে। এখন আপনি যদি ধরেন আপনি সত্যি সত্যি কবিতা বুঝতে চান বা একজন কথা সাহিত্যিক, আমি কিন্তু কখনোই কোনো বড় লেখক যিনি কবিতা লেখেন না, কোনো বড় কথা সাহিত্যিক বা বড় প্রাবন্ধিককে বা উচ্চমানের লেখককে কখনো বলতে শুনিনি যে আমি আসলে কবিতা বুঝি না। আসলে এক ধরনের লেখকরা বা এক ধরনের কথা সাহিত্যিকরা এই ধরনের কথা বলেন, কিন্তু এটা বলতে শুনি না এই জন্যে যে তারা আসলে প্রচুর পরিমাণে কবিতা পাঠ করেন এবং তাদের যে ধারাবাহিক পাঠ আছে এবং সেটা তারা কবিতার কাছাকাছি যেতে পারেন। কবিতার সম্পূর্ণ বোঝা বলে কিছু আছে কি? বোঝা অনুভব করার অনুধাবন করার মধ্যে তফাৎ কি?
আসলে বদরুজ্জামান আলমগীর ভাই একটি প্রশ্ন করেছেন, উনি দেশের বাইরে থাকেন, কবিতার সম্পূর্ণ বোঝা বলে কিছু আছে কি? আমি বলছি না, আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি। আসলে আপনার প্রশ্নটার উত্তর মানে আমার হয়ে গেছে যে কবিতা কি সম্পূর্ণ অনুভব করার বিষয় আছে কি না, নাই। আসলে সম্পূর্ণ বোঝা বলে কিছু নাই। যদি সম্পূর্ণ বুঝে ফেলেন তাহলে আর সেটা বোঝা হলো না। যদি সম্পূর্ণ বুঝে ফেলেন তাহলে আর সেটা কবিতা থাকলো না। আমি একটা প্রশ্ন আসলে যাক, আরেকটি প্রশ্ন চলে গেছে, আমি প্রশ্নটা ধরতে পারছি না। আর বললেন যে বোঝা অনুভব করা, এই বিষয়টাও কিন্তু আমি ব্যাখ্যা করেছি যে আসলে যে আপনি যে টাকা লেনদেন করলেন, আপনি একটা দোকানে যে আপনি ধরেন 1 কেজি পটল কিনলেন, আপনি তাকে 30টা টাকা দিলেন এবং আপনি তাকে 100 টাকা দিলেন, বা তিনি আপনাকে 70 টাকা ফেরত দিলেন। এই যে একটা বোঝা বা এই যে 30 টাকা দিলে 70 টাকা ফেরত দিতে হয়, এই যে একটা মীমাংসা বা এই যে একটা সমাধান, কবিতায় কিন্তু এই ধরনের সমাধানের কিছু নাই। এবং যুগে যুগে কবিতা কিন্তু কখনোই সরাসরি কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো সমাজ পরিবর্তনে কাজে আসে না। কবিতা আসলে উস্কে দেয়। কবিতা আসলে আপনাকে এমন একটি ধাক্কা দেবে যে ধাক্কা নাকি আপনাকে সমাজ পরিবর্তনে হয়তো পরোক্ষভাবে সহায়তা করতে পারে। আমি মনে হয় বদরুজ্জামান আলমগীরকে কিছুটা বোঝাতে পেরেছি যে আসলে যে কিছু কিছু বিষয় আছে আমরা সরাসরি বুঝে নিতে চাই, বা আমি পুল পার হলাম, পুল পার হয়ে আমি যে টোলটা দিলাম, এই টোলটা দিয়ে আমি একটা রিসিট বুঝে নিলাম। হ্যাঁ, এই যে টোল দিয়ে আমি রিসিট বুঝে নিলাম, এইরকম কিন্তু আপনি কবিতার কাছে প্রত্যাশা করতে পারেন না। কবিতা পড়লেন আর কবিতা আপনি বুঝতে পারছেন বলে কবিতা কিন্তু আপনাকে একটি রিসিট ধরায় দেবে না যে আপনি এই কবিতাটি ঠিক বুঝতে পারছেন। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু এরকম না। অনুভূতি এবং কবিতা আসলে এমনই একটি শিল্প। আসলে আমি আগেই বলেছি যে এই বিষয়টি নিয়ে আরও ব্যাপক পরিসরে কথা হতে পারে এবং সেই পরিসরে আমরা এই কবিতাগুলো নিয়ে, কবিতার বোঝা না বোঝা নিয়ে আমরা হাজার হাজার পৃষ্ঠা লিখতে পারি এবং আমরা হাজার হাজার সমাধান আমরা বের করতে পারি। জীবন দাস তার কবিতার কথায় যে কল্পনা প্রতিভার কথা বলেছেন, যদি সম্ভব হয় তার একটু ব্যাখ্যা দিয়েন। আচ্ছা, নির্জন্য শব্দ বলছেন যে জীবন দাস যে কল্পনা প্রতিভার কথা বলেছেন, আসলে কবি মাত্রই আমি কিছুদিন আগে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে আসলে যে কবি যত বড় সে আসলে তত বড়। আমি নির্ঝরের প্রশ্নটা বুঝতে পারছি না, প্রশ্নগুলি কেন পিছনের দিকে চলে যাচ্ছে। কবিতাকে আসলে অনুধাবন করার বিষয় নয়, কবিতার মর্মবাড়ি বোঝার বিষয় হলেও সবটাই বুঝতে হবে না। খালেদ মাহবুব মোর্শেদ বলেছেন, যেটা বলেছেন না, আসলে সবই যে বুঝতে হবে তাহলে আর কবিতা থাকবে না, কথা আমি বারবার বলছি। আমি নির্জন্য শব্দ অর্ধেক প্রশ্নটা আমি নিয়েছি, আমার এটা আমি জানি না আমার ইসের সমস্যা কিনা। নির্ঝর, আপনার প্রশ্নটা আপনি আবার কপি করে আবার সেকেন্ড আবার একটু করেন, আপনি কপি করে আবার আরেকটা কমেন্ট হিসেবে ওটা দেন। আমি আসলে পিছনে চলে গেলে কমেন্টটা আর পাচ্ছি না, আমার এটা কোনো সমস্যা। হ্যাঁ, কল্পনা প্রতিভা সম্পর্কে আমি একটি বলি যে কবিতার বোঝা কথাটাই অপ্রাসঙ্গিক। কবিতা আমরা বুঝি না, কবিতা আমরা অনুধাবন করি। বাসুদেবনাথ বলেছেন, কবিতা আমাদের বোঝায় না, স্পর্শ করে, স্থাপন করে একটা সংযোগ। ভালো কবিতার প্রধান লক্ষণই এই যে তা বোঝা যাবে না। হ্যাঁ, এটা বুদ্ধদেব বসুর কথা। এটা আমি এই প্রসঙ্গটা করি এটার কারণে বলিনি যে বুদ্ধদেব বসু এবং 30-এর দশকের সব কবি বলেছেন যে আসলে কবিতা বোঝার জিনিস না, কবিতা বোঝা যাবে না। এবং জীবন দাসও বলেছেন যে ওই দিনও আমি উক্তিটা ব্যবহার করেছি যে কবিতা বোঝা গেল সেটা হচ্ছে যে পাঠ্যপুস্তক হচ্ছে তার পরম গৌরবময় কবর। আসলে কবিতা বোঝার জিনিস না এবং কবিতা বুঝতে হবে, এই জন্যও কেউ কবিতা পড়বেন এটাও আমি বলি না। আসলে কবিতার যারা পাঠক তারা আসলে কবিতা বুঝবেন এই প্রত্যাশা নিয়ে
কেউ কবিতা পড়েন না, এবং কোনো কবিও এই প্রত্যাশা নিয়ে কবিতা লেখেন না যে তার কবিতা বুঝে অনেক পাঠক তাকে বলবে যে আপনি অনেক ভালো কবিতা লেখেন, এই ধরনের প্রশংসা তিনি চান না। এখন পাঠক নির্ঝরের কথাটার আমি উত্তর দিয়ে যাই যে আসলে জীবন দাস যে কল্পনা প্রতিভার কথা বলেছেন, সেই কল্পনা প্রতিভাটা হচ্ছে, কল্পনাই হচ্ছে আপনার সবচেয়ে ভালো কবিতা লেখার প্রধান খনি, এবং আপনি ওই খনি থেকে, আপনার এই খনির গভীরতা যত বেশি হবে তত বেশি মেধা বা তত বেশি অমূল্য সোনারূপা বা মণিমাণিক্য তত বেশি লুকানো থাকবে। এই কল্পনার গভীরতাটা হচ্ছে, তিনি কল্পনা প্রতিভাকে তিনি এতটাই গুরুত্ব দিয়েছেন যে অধিক কল্পনা প্রতিভা যদি কারোর না থাকে তাহলে তার পক্ষে কবিতার বোধের গভীরে যাওয়াও তার পক্ষে আসলে সম্ভব নয়, বা এটি যাওয়া খুবই দুরূহ একটি ব্যাপার। এখন আমি আরেকটি বিষয় বলতে চাই যে প্রধান লক্ষণীয় এই যে কবিতার কালের কলস, বুকে তার সুপ্রাচীন চৈতন্যের সুধা, কবিতার মদিরায় বসুধা। আচ্ছা, যাই হোক, এটা আচ্ছা কুশল ভৌমিকের একটি প্রশ্ন আমি পেয়েছিলাম যে কবিতা, আমি ওর প্রশ্নটা পেছনে চলে গেছে। আমি তরুণ ইউসুফ, আগের কবিতার ক্ষেত্রে দেখা যেত অনেক কবিতা বিখ্যাত হয়, মানুষের মুখে মুখে ফিরত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যেমন কোনো কবিতা বিখ্যাত হচ্ছে না, জনপ্রিয় হচ্ছে না, বা মানুষের মুখে মুখে ফিরছে না। তাহলে কবিতাকে আগের চেয়ে জনপ্রিয়তা হারিয়েছে কিনা? আচ্ছা, আমি এই প্রশ্নটার আগে একটু উত্তর দিই না। আসলে কবিতা জনপ্রিয় কোনো শিল্প মাধ্যম নয়, বা কবিতার জনপ্রিয়তা দিয়ে কবিতাকে কখনোই মূল্যায়ন করা যায় না, এবং কবিতা যদি জনপ্রিয় হয়ে যায় সেটা তাতে কবির তেমন কোনো লাভ ক্ষতি নেই, বা দেখা যায় যে অধিকাংশ কবির কবিতাই দু একজন ছাড়া তার মৃত্যুর পরে জনপ্রিয় হয় এবং মুখে মুখে ঘোরে। এখন আজকে যে কতজন মানুষ কবিতা লিখছে, এবং একটা সময়ে কতজন মানুষ কবিতা লিখত, বা ধরেন 30-এর দশকে কয়জন মানুষ কবিতা লিখত, এই পঞ্চপাণ্ডবের বাইরে আর কয়েকজন মানুষ ছিলেন যারা কবিতা লিখতেন। 40-এর দশকে তাদের সংখ্যা আরও হাতে গোনা, 50-এর দশকেও কিন্তু হাতে গোনা কয়েকজন কবিতা লিখতেন, 60-এর দশকে, 70-এ এসে সংখ্যাটা বেড়ে গেল, 80-তে এসে বেড়ে গেল, 90s এসে আরও প্রবলভাবে বাড়লো, এবং এখন তো আরও এত কবি যে কল্পনাই করা যায় না। এখন এত কবিতার ভিতরে বা কবিরা কিন্তু সেই জনপ্রিয় ধারায় কবিতা লেখা থেকে বের হয়ে আসছেন, এবং কবিরা এখন আত্মপরিচয় অনুসন্ধান করছেন, সেখান থেকে স্লোগান মুছে দিচ্ছেন, সেখান থেকে বক্তব্যধর্মী কবিতা লেখা বা যে সমস্ত ন্যারেটিভ কবিতা লিখছেন, ন্যারেটিভ কবিতারও অনেক বড় একটি জায়গা আছে, যে জায়গাটি আমাদের ধরতে পারলে ওইখানে অনেক বড় কাজ করার সুযোগ আছে। সেইখানে যে আপনারা যদি কবিতা, আপনি অবশ্যই অসংখ্য লাইন আছে যেখান থেকে আপনি কবিতার মানে জনপ্রিয় অধ্যায়গুলো আপনি তুলে নিতে পারবেন, এবং অনেকগুলো কবিতার কালজয়ী লাইন আপনি খুঁজে পাবেন প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ কবির মধ্যেই, যেগুলো নাকি মানুষের মুখে মুখে ফেরার যোগ্যতা রাখে, কিন্তু সেগুলো আমরা সবসময় করতে পারি না, বা কবি সেটার দিকে তাকিয়েও থাকেন না। কিন্তু কবিতা হচ্ছে আসলে জনপ্রিয় হয়ে যাবে বা তাকে মুখে মুখে ফিরতে হবে, এইটা কিন্তু কবির মানদণ্ড নয়, বা এটা কবিকে চেনার মানদণ্ড কখনোই নয়। যদি এটা কেউ মনে করেন যে জনপ্রিয় কবিতা দিয়ে আমি কবিকে বুঝবো, সেটা কিন্তু কবিতার মানদণ্ড, সেটা কিন্তু ঠিক মানে তিনি অবিচার করবেন। কবিতা হচ্ছে আপনি নীরবে পড়ার মতো একটি বিষয়, বা কবিতা আমি বলবো যে সরাসরি আসলে আবৃত্তিরও বিষয় নয়, যদি আপনার কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো জনসভায় সেটাকে উপস্থাপন করতে না হয়। কবিতা হচ্ছে আপনি নীরবে পড়বেন, কবিতাকে কিন্তু আপনি যাপন করবেন, এবং কবিতা মগ্ন থেকে আপনি একটি সুন্দর কবিতাময় জীবন যাপন করবেন। এটি হচ্ছে কবিতার কাজ। এখন আপনি ধরেন
এই যে যে কবিতা কিন্তু প্রতি মুহূর্তে বদলে বদলে যাচ্ছে। আমি কবিতা কিছু বোঝায় না, কবিতা হয়ে ওঠে। ম্যাকলিনের কথা বলেছে বাসুদেবনাথ, এটা ঠিক আছে। আমি কুশল ভৌমিকের একটি যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা, ধরেন আপনি ট্রেন দিয়ে কোথাও যাচ্ছেন। এখন ট্রেন দিয়ে যাওয়ার সময় আপনি জানালার পাশে আপনি বসেছেন, আপনি দেখছেন যে একটার পর একটা দৃশ্য, আপনি কোনো অচেনা গন্তব্যে যাচ্ছেন, আপনি দেখছেন যে একটার পর একটা দৃশ্য আপনি দেখছেন। সেই দৃশ্যগুলো আপনাকে মোহিত করছে, কিন্তু আপনার কিন্তু ধারণা নাই যে আমি এই দৃশ্যের পরে কোন দৃশ্যটা দেখব, বা এই দৃশ্যের পরে কোন দৃশ্যটা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু দৃশ্যগুলো আপনাকে মোহিত করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা বলতে পারেন যে কবিতা যে বদলে বদলে যায়, বা কবিতা যে মানে সময়ের সাথে বদলাতে থাকে, এটা ধারাবাহিকতা আগেও ছিল, এখনও আছে। আবার এখনকার কবিতা না বোঝার আরেকটি যে প্রধান কারণ যে পারম্পর্যহীনতা, সেই পারম্পর্যহীনতা সম্পর্কেও আমি বলতে চাই যে, যেমন আপনি যদি সকালবেলা বাসা থেকে বের হন, আপনি কতগুলো শিডিউল নিয়ে বের হলেন যে আমি এটার পরে। সাইয়েদা রত্না লিখেছেন, কবিতার রহস্য কি জরুরি, রহস্য ছাড়া কি কবিতা হয়ই না? আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। কারণ এই যে হ্যাঁ, এখন এই যে আপনি যে সকালে আপনি বের হলেন এবং আপনি কতগুলো শিডিউল নিয়ে বের হলেন যে আপনি এটার পর এটা করবেন, এটার পর এটা করবেন, তখন আপনাকে কিন্তু বের হওয়ার পরে ওই শিডিউলগুলো কিন্তু আপনার ঠিক থাকবে না। আপনি আসলে রিকশায় যাবেন না অটোতে যাবেন না আপনি বাসে চড়ে যাবেন কোথাও, এটা কিন্তু আপনার বা নাকি আপনি কোনো মিছিলের মুখে পড়বেন, নাকি আপনি উবারে চড়ে যেতে হবে ওই দিন, নাকি ওই দিন প্রচুর বৃষ্টি হবে আপনাকে ছাতা মাথায় দিয়ে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, আপনি কি কেটস পরে বের হবেন, নাকি আপনি কল্পনা করে রাখলেন যে আপনি শু পরে বের হবেন, দেখা গেল যে বৃষ্টি নামছে, আপনি কেটস পরে বের হলেন। এইভাবে কিন্তু আপনার এই শিডিউলগুলি কিন্তু মিল থাকবে না। এবং শেষ পর্যন্ত বিশেষ করে ঢাকার জীবন জটিলতার কথাই যদি আপনি বলেন, তখন দেখবেন যে আপনি আসলে একটা শিডিউলও ঠিক করতে পারছে, ঠিকভাবে রক্ষা করতে পারছেন না। আপনাকে অন্য কিছু কাজ বা কিছু কাজ অসমাপ্ত রেখেই আপনাকে চলে আসতে হচ্ছে। এই যে কবিতার মধ্যে এই যে পারম্পর্যহীনতা, এটি কিন্তু আপনার জীবনের সঙ্গে সম্পূর্ণই মিলে যাবার মতো একটি বিষয়। সুতরাং কবিতায় পারম্পর্যহীনতা কোনো অসম্পূর্ণ ব্যাপার নয়, বা কবিতা যে তার শর্ত পূরণ করেনি সেটিও নয়। কবিতা পারম্পর্যহীন হতে পারে, কবিতা বিচ্ছিন্ন হতে পারে, কবিতার মধ্যে সম্পূর্ণ কবিতার মধ্যে একটি লাইনও থাকতে পারে, বা সম্পূর্ণ কবিতার মধ্যে দুটো প্যারাও থাকতে পারে, বা আবার পুরো কবিতাটাও আপনাকে একটা আলাদা করে একটি অর্থ বহন করে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই আচ্ছা, অভ্র আরিফ লিখেছে, সাধারণ পাঠক কেন তাহলে এত কষ্ট করে কবিতা পড়বে? আমার মতো সাধারণ পাঠকরাই তো নির্মলেন্দু গুণ ও মহাদেব সাহাদের কবিতার বই কিনে আনি, ওনাদের কবিতা সহজেই বোধগম্য। হ্যাঁ, আপনি অবশ্যই নির্মলেন্দু গুণ এবং মহাদেব সাহার কবিতাই পড়বেন, কিন্তু তাদের কবিতারও তো আনন্দ আছে। আপনি না হয় সেই আনন্দটাই নিলেন, কিন্তু সাধারণ পাঠক আপনি যদি কষ্ট করে এর বাইরে কবিতা না নিতে চান, যদি কবিতা না পড়তে চান, তাহলে তো আপনাকে অভিযোগ করা হচ্ছে না যে আপনি কেন কবিতা পড়ছেন না। আপনি ওই মজাটা আপনি পাবেন না। যে কবিতার ভিতরে যে রহস্য আছে, আমি বলেছি যে আপনি একটি জিনিস আপনার খেতে ইচ্ছা করলো, সেই জিনিসটা আপনার আশপাশে পাওয়া যাচ্ছে না, আপনাকে কিন্তু কষ্ট করে বা দিনের পর দিন অপেক্ষা করে যোগাযোগ রক্ষা করে আপনাকে সেই জিনিসটা সংগ্রহ করে খেতে হবে, যদি সেটার স্বাদ আপনি নিতে চান। যদি আপনি এই যে সমসাময়িক কবিতা, যাদের কবিতা বোঝা যায় না অথচ তারা ভালো কবিতা লেখেন, বা যাদের কবিতা আপনার বোধগম্য নয় কিন্তু তারা ভালো কবিতা লেখেন, তাদের স্বাদ নিতে হলে আপনাকে কিন্তু নির্মলেন্দু গুণ এবং মহাদেব সাহার বাইরে গিয়ে আপনাকে ওই মজাটা নিতে হবে, এবং সেখান থেকে আপনাকে
স্বাদ আহরণ করতে হবে। সৈয়দা রত্না একটি কথা বলেছেন যে কবিতায় কি রহস্য থাকতেই হবে? হ্যাঁ, কবিতায় অবশ্যই রহস্য থাকতে হবে, এবং রহস্য ছাড়া কবিতা হবে না। হ্যাঁ, এটাও আমি মনে করি যে কবিতার অন্যতম শর্ত হচ্ছে তার মধ্যে একটি ঘোর সৃষ্টি করতে হবে, একটি রহস্য তৈরি করতে হবে। না হলে সাদামাটা কথাটা বলে আপনি কবিতা বলে চালিয়ে দেবেন, এটা আসলে কবিতা না। অন্তত আমি এ বিষয়ে দ্বিমত পোষণ করি, এবং সেটা আমাদের ক্ষুধা মেটাবে না। স্বপন নাথ লিখেছেন, এমন একজন গুরুত্বপূর্ণ কবি যে পাঠকের ধার ধারেন, এটি বিরল সৌভাগ্য পাঠকের, ভীষণ গুরুত্বপূর্ণ এ বিষয় আজ এই দুস্থ পৃথিবীর জন্যে অত্যাবশ্যক। কবিতা বুঝি না বলে বলে কবিতাকে এড়িয়ে যেতে আমরা যে পৃথিবীকেই ধ্বংসের মুখে নিয়ে গেছি, এটি কি বলা যায়? আসলে এই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত মানে আসলে আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে স্বপন নাথ এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা এত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গের অবতারণা এখানে করেছেন, যে আমরা কি আসলে কবিতা না পড়ে পড়ে পৃথিবীকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছি। আসলে আমি কিছুদিন আগে শিল্পী কায়েম চৌধুরীর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, যে তাহলে যে উনি বলেছিলেন জীবন যদি কবিতা হয় পুরো পৃথিবীটাই বদলে যাবে, জীবন যদি কবিতা হয় পুরো পৃথিবীটাই বদলে যাবে। এই সাক্ষাৎকারটি আমি নিয়েছিলাম, আমার সঙ্গে আরও একজন চিত্রশিল্পী ছিলেন, মাসুম চিশতি, এবং তিনি কিন্তু চিত্রশিল্পী, এবং জসিমউদ্দিন তার বাড়িতে দিনের পর দিন বসে থাকতেন তার কাছ থেকে একটি প্রচ্ছদ করে নেয়ার জন্য, এবং জসিমউদ্দিনের সঙ্গে তার অত্যন্ত ভালো বন্ধুত্ব ছিল। এই যে কবিদের জন্য ছন্দ জানা কি আবশ্যক? অবশ্য এই প্রশ্নটা আমি ছোট্ট প্রশ্ন, যেহেতু আমি এটা উত্তর দিই। কবি ছন্দ জানবেন, তার কারণ ছন্দ তাকে ভাঙতে হবে। ছন্দ জেনেই ছন্দ ভাঙতে হয়, কোনো কিছু না শিখে তার বিরুদ্ধে কথা বলা যায় না। কিন্তু ছন্দ কবিতা লেখার জন্য যে প্রচলিত ছন্দ, এটা জরুরি নয়, তবে ছন্দ আপনাকে জানতে হবে, এবং ছন্দের বাইরে গিয়ে কবিতা লিখতে হলে অবশ্যই আপনাকে ছন্দটা শিখতে হবে। এই কারণেই শিখতে হবে যে আপনি ওই পথ দিয়ে হাঁটবেন না, বা ওটা আপনার ভালো লাগে না। যদি ছন্দের মধ্যে ভালো কিছু থাকে তাহলে আপনি সেটা থেকে বঞ্চিত হবেন। যদি আপনি কবিতা কতটুকু হৃদয়ের আর কতটুকু মস্তিষ্কের। আচ্ছা, এর প্রশ্ন পরে আসি। যদি আপনি ভালো ছন্দের মধ্যে ভালো কিছু থাকে, তাহলে আপনি প্রিয় কবি, গদ্য কবিতাও নির্দিষ্ট ছন্দ আছে, কিন্তু অধিকাংশ কবিতায়, হাসান নাজমুল বলেছেন, পত্রিকায় প্রকাশিত কবিতাগুলোই সেই ছন্দ ব্যাখ্যা দেখা যায় না। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমি বলছি, হ্যাঁ, গদ্য কবিতার মধ্যেও ছন্দ আছে। আপনাকে গদ্য কবিতা লিখতে হলে ছন্দে কবিতা লেখার চেয়েও খুব কঠিন কাজ হচ্ছে গদ্য কবিতা লেখা। যদি কারো কবিতায় সেটা না দেখা যায়, সেটা দুর্ভাগ্য, তাকে কবি হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো মানে হয় না। মাহফুজাল হোসেন বলেছেন যে কবিতা নিয়ত পরিবর্তনশীল, নন্দন আধার। 100% একমত আমি আপনার সঙ্গে, এবং পরিবর্তিত হবে, এবং সেটা নন্দন আধার অবশ্যই। তো এখন আপনি ছন্দ জানবেন কি না? ছন্দ অবশ্যই জানতে হবে। ছন্দের মধ্যে ভালো কিছু থাকতেও পারে। যদি ভালো কিছু থাকে তাহলে আপনি কেন ছন্দ জানবেন না? আর কবিতা তো ছন্দ তো কবিতার জন্যই তৈরি করা হয়েছে। এই যে কারণে কবি নিশ্চয়ই বুঝে শুনেই কবিতার পদ্যের মধ্যে পার্থক্যটা কি। কিছুদিন আগে আশরাফুল আলম, আমি একটি কবিতা লিখেছিলাম যে পদ্যে কবিতা মিশাতে গিয়ে এক ব্যক্তি ধরা পড়ে গেল, এবং তিনি আসলে কবিতার পদ্যের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য দেখি না। কবিতা এবং পদ্য, এটা কেউ যদি কবিতাকে পদ্য বলে গালি দেয়, আমি তার পক্ষে নই। এমনকি জীবনানন্দ দাশও কবিতাকে পদ্য বলে অনেক সময় উপহাস করেছেন, আমি কিন্তু তার পক্ষে নই। আবার শক্তি চট্টোপাধ্যায় তার সমস্ত কবিতাকেই বলেছেন যে, জীবনানন্দ দাশ তার কবিতার কথা বলে যে কল্পনা প্রতিভার কথা বলেছেন, তার ব্যাখ্যা যদি সম্ভব একটু দেন তরুণ কবিদের জন্য। নির্ঝর, আমি কিন্তু এটা অনেকখানি বলেছি, তারপরে আবার বলবো। আচ্ছা, তো সেটা আবার শক্তি চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন যে আসলে এত প্রশ্ন আসছে যে আমি আসলে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি বেছে বেছে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। শক্তি চট্টোপাধ্যায় তার সমগ্র কবিতাকেই বলেছে যে পদ্য সমগ্র 1, 2, 3। এখন অনেকে মনে করেন যে যেটার মধ্যে অন্তমিল আছে সেটাই হচ্ছে পদ্য, বা
জসীমউদ্দিনের কবিতা ধরেন পদ্য বা রবীন্দ্রনাথের কবিতা ধরেন পদ্য, এই ধরনের কথা অনেকেই বলেছেন এবং 30-এ কিন্তু এই বিষয়টা সোচ্চার ছিল কবিতাকে পদ্য বলে একটা গালি দেওয়ার প্রবণতা। কিন্তু আমি ধরেন একটা কবিতার শক্তি চট্টোপাধ্যায়, যিনি সমগ্র কবিতাকেই বলেছেন পদ্য সমগ্র, পদ্য সমগ্র এক, পদ্য সমগ্র দুই, কবিতাকে তিনি পদ্য বলে আখ্যা করেছেন। ধরেন তার জরাসন্ধ কবিতা থেকে আমি কয়েকটি কথা বলছি। কবিতার কথায় কবি খাপখোলা তরবারি। আচ্ছা, বন্ধু গৌতম রায় লিখেছেন কবিতার কথায় কবি খাপখোলা তরবারি। বাহ, কি সুন্দর কথা লিখেছেন। যেমন শক্তি চট্টোপাধ্যায়ের জরাসন্ধ কবিতাটা থেকে আমি একটু পাঠ করে, আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে, যেমন অন্ধকারের মতো শীতল, রূপ চোখ দুটো রিক্ত হ্রদের মতো কৃপণ করুন, তাকে তোর মায়ের হাতে ছুঁয়ে ফিরিয়ে নিতে বলি, এ মাটার নয়, সে বন্যে শাকের শরীর মারিয়ে মারিয়ে আমায় কোথায় নিয়ে এলি। আমি যখন অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না, তখন তোর জড়ায় ভর করে আমায় কোথায় নিয়ে এলি। আমি কখনো অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না। এইভাবে মাসুদার রহমান বলছেন, দারুণ আলোচনা, উপভোগ্য হয়ে উঠেছে। আমার বন্ধু জয়পুরহাট থেকে লিখেছেন, অসাধারণ কবিতা লেখেন মাসুদার রহমান। এই যে আমি বললাম কবিতা বোঝা নিয়ে অসাধারণ উদাহরণ দিলেন কবি। যারা কবিতা বুঝতে যায় তারা কখনো কবিতার অন্তর্গত প্রেম, দুঃখ, বেদনাকে সাংঘর্ষিকভাবে উপলব্ধি করতে পারে না। খুব ভালো কথা লিখেছেন ওমর ফারুক জীবন, কুয়েত থেকে। কিছুদিন আগে তিনি করোনামুক্ত হয়েছেন, আমরা তার জন্য আরও দোয়া করি যেন তিনি সুস্থ থাকেন বিদেশে। সুন্দর কথা বলেছেন। তা এখন এই যে আমি জরাসন্ধ কবিতা থেকে কয়েকটি লাইন বললাম, এর মধ্যে পদ্য কোথায় আছে বলেন তো? শক্তি চট্টোপাধ্যায়, যাকে আমরা গুরুস্থানীয় মনে করি, যে আমাকে তুই আনলি কেন ফিরিয়ে এনে, যে মুখ অন্ধকারের মতো শীতল, চোখ দুটো রিক্ত হ্রদের মতো কৃপণ করুন, তাকে তোর মায়ের হাতে ছুঁয়ে ফিরিয়ে নিতে হবে। সে যে এই যে পৃথিবীতে আসছে শক্তি চট্টোপাধ্যায়, তার মানে প্রতিটি শিরা উপশিরা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই জীবন যন্ত্রণা, এই কষ্টবোধ, এত কিছু তাকে কিন্তু একেবারেই মুক্তি দিচ্ছে না, বা তাকে চিরে ফেলছে, তাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। তখন তো সে তার মাকে বলছে যে, মা, আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে, তোর জড়ায় ভর করে আমায় কোথায় নিয়ে এলি। আমি অন্ধকারের হাত দেখি না, পা দেখি না। এই যে সে তার কষ্টটা বর্ণনা করেছে, এটিকে আপনি পদ্য বলবেন নাকি কবিতা বলবেন, না কি বলবেন এটাকে? আসলে এটা আমি বলবো যে এর চেয়ে উত্তীর্ণ কবিতা আর তো হতে পারে না। যে এত সুন্দর এবং এই যে একজন কবির একটি ব্যাখ্যা, তাকে আপনি পদ্য বলে, শক্তি চট্টোপাধ্যায়কে আপনি একজন পদ্যকার বলে বাতিল করে দিবেন, সেই ক্ষমতা আপনার নাই। এখন আমি যে বড় একটি প্রশ্ন যেটা স্বপননাথ করেছেন, যে তাহলে কি আমরা কবিতা না পড়তে পড়তে কবিতায় কি অশ্লীলতা বলতে কিছু আছে? কবি যদি কতটুকু গ্রহণযোগ্য? মাহমুদুল হাসানের প্রশ্ন, কবিতায় অশ্লীলতা বলতে কিছু আছে কিনা? আসলে অশ্লীলতা তো আপনার নিজের কাছে, বা অশ্লীলতা হচ্ছে পাঠকের নিজের কাছে এবং কবির নিজের কাছেও সেটা হতে পারে। কবিকে আসলে এমন একটি অবস্থান গ্রহণ করতে হয়, কবি কি সামাজিক নাকি অসামাজিক নাকি মধ্যবর্তী, সে বিষয়টা কিন্তু অন্য প্রসঙ্গ, এবং এ বিষয়ে আমরা আরেকদিন না হয় আলোচনা করব। আসলে কবিতাকে জেনুইন পোয়েট্রি যেটাকে বলা হচ্ছে, আমি প্রথমে যে জেনুইন পোয়েট্রির কথা বলেছি, সেখানে কোনো দুর্বোধ্যতা, সহজবোধ্যতা, অশ্লীলতা, শ্লীলতা এগুলি বলে কোনো প্রসঙ্গ সেখানে নাই। কোনো অশ্লীলতা, জেনুইন পোয়েট্রিতে অশ্লীলতা থাকতে পারে না, জেনুইন পোয়েট্রিতে দুর্বোধ্যতা থাকতে পারে না, জেনুইন পোয়েট্রিতে সহজবোধ্যতা থাকতে পারে না, এবং জেনুইন পোয়েট্রির মধ্যে কোনো রকমের তাকে উত্তীর্ণ কবিতা বলা ছাড়া আর কোনো কবিতা দিয়ে আপনি তাকে কিছুতেই সংজ্ঞায়িত করতে পারবেন না। যাই হোক, আমি স্বপননাথের ওই কথায় ফিরে আসি। আসলে এই যে এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আজকের দিনে আপনি যদি কবিতা লেখেন, আপনাকে বলবে একটি বকে যাওয়া তরুণ, বা আপনি যদি শিল্প চর্চা করেন, বা আপনি যদি শিল্প সাহিত্য বা সংস্কৃতি চর্চা করেন, যে ছেলেটা, তখন বলবে যে ছেলেটা বিসিএস পরীক্ষা দিল না, আর এত ভালো মেধা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারত। শব্দের ভেতর দিয়ে একটি শব্দাতীত জগৎ নির্মাণ করাই কি কবিদের আমৃত্যু সাধনা, কিংবা এমন একটি ভাষা যা মৃত্যুর পরও কথা বলে? কুশল আসলে এই কুশল ভৌমিক প্রশ্নটা করেছেন, যে শব্দের ভেতর দিয়ে একটি শব্দাতীত জগৎ নির্মাণ করাই কি কবিদের আমৃত্যু সাধনা?
কিংবা এমন একটি ভাষা, প্রথম কথাটা খুব সুন্দর বলেছেন, শব্দের ভিতর দিয়ে একটি শব্দাতীত জগৎ। হ্যাঁ, নৈশব্দ সৃষ্টি করা এবং নৈশব্দেরও ভাষা আছে, কিন্তু শব্দেরও কিন্তু শব্দ আছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কবি যদি সেটা চান তাহলে অবশ্যই তিনি তাই করবেন। এবং কবি আসলে নির্বাণ প্রাপ্তি ঘটাতে চান, যে কবিতা দিয়ে বা শব্দ দিয়ে এমন একটি জায়গায় যে তিনি সেখানে আসলে নির্বাণের কথাই বলতে চান। আমি পরের অংশটুকু হারিয়ে ফেললাম। আচ্ছা, যাই হোক, আমি পদ্যের সুচর্চার জন্য কবিতা পাঠ বাধ্যতামূলক বলা যায়। কবিতা পাঠ ভাষাকে সুন্দর করে। পদ্যের সুচর্চা মানে আমি ঠিক বুঝলাম না। হাবিবুল্লাহ ফাহাদ লিখেছেন পদ্যের সুচর্চার জন্য। পদ্য আর কবিতা, আমি বলেছি পদ্য আর কবিতা কখনো আলাদা হতে পারে না। পদ্য আর কবিতা আমি ব্যাখ্যা দিয়েছি, মানে আমি সবার প্রসঙ্গ তুলেই ব্যাখ্যা দিয়েছি। অতএব এই প্রসঙ্গটা হিসেবে গদ্যের সুচর্চার জন্য কবিতা পাঠ বাধ্যতামূলকই বলা যায়। কবিতা পাঠ ভাষাকে সুন্দর করে, এই হিসেবে গদ্য শিল্পীদের নিয়মিত কবিতা পড়তে হয়। তেমনি কবিতা লেখার জন্য গল্প গদ্য পাঠ করা জরুরি বলে মনে করেন। অবশ্যই কবিকে কিন্তু বেশি বেশি করে গদ্যই পাঠ করতে হয়, আর গদ্যকারদের বেশি বেশি করে কবিতা পাঠ করতে হয়। জনপ্রিয়তা দিয়ে কি কবিতার বিচার হতে পারে না? সহমত পোষণ করছি। ধন্যবাদ বন্ধু, আমিও তাই মনে করি। আসলে জনপ্রিয়তা দিয়ে কবিতার কবিকে মূল্যায়ন করা যায় না, বা জনপ্রিয়তা কবিতার ভালো কবির মানদণ্ড নয়। কবিতা অধিকতর ব্যক্তিক অনুভবের শিল্প। 100% সত্যি। শুনছি মুগ্ধ হয়ে। ভাবনগর, কবিতায় কবির জীবন, সমকালের রাজনীতি, সমকালের কথকতা কিভাবে গ্রন্থিত হয় তার কয়েকটি দৃষ্টান্ত দিয়ে বলুন। আপনার নিজের কবিতার উদাহরণ দিয়েও বলতে পারেন। কবিতায় কবির জীবন, সমকালের রাজনীতি, সমাজের কথকতা। আসলে সাইমন জাকারিয়া বলেছেন যে কিভাবে মানে কবিতায় জীবন, সময়ের রাজনীতি, সমকালের কথকতা কিভাবে গ্রন্থিত হয়, এগুলি সহজাতভাবেই গ্রন্থিত হয়। কবি রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়, কবি সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তার জীবন থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং এইটা, তবে আমি বলেছি যে আমি আসলে মৌলিক কথা বলবো, আমি কোনো উদাহরণ বা আমি কোনো কোটেশন ব্যবহার করতে পারবো না, তার কারণ আমি যথেষ্ট বইপত্র নিয়ে বসি নাই। বা আমি আমার নিজের কবিতাও আমি বলবো যে আমার প্রচুর কবিতা আছে রাজনীতি, আমার সব কবিতাই জীবন, সমকাল, রাজনীতি, সময়, সমাজ সব কিছু নিয়েই আমার, এবং সবারই সব কিছু নিয়ে, এই সব কিছু নিয়েই সব কবি তার সমকাল, তার জীবন, রাজনীতি, চারপাশ, পরিবেশ, এই সব কিছু নিয়েই লেখেন। সাইমন জাকারি একজন বিশিষ্ট লোক গবেষক এবং কবি। তিনি আমার সঙ্গে যুক্ত হয় এবং প্রশ্ন করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই বিষয়ে অবশ্যই অসংখ্য কবি, আমার সব কবিতাই তো আমার জীবনের প্রেম, আমার জীবনের উত্থান পতন সব কিছু মিলেই এই বিষয়টা। যাই হোক, গুরুদেব নজরুল জীবনানন্দের কালজয়ী কবিতাগুলো সবাই বুঝে। অনেক কবি আছেন তাদের কবিতা বোঝা যায় না, গবেষণা করেও বোঝা যায় না। যে কবিতা বোঝা যায় না সে কবিতা লিখেই বা কী লাভ, আর পড়েই কী লাভ। জাহাঙ্গীর আলম বলেছেন। ঠিক আছে, এখন নজরুলের সময়ে আপনি কবিতা লিখছেন না, আমি বলেছি এ সময়ের কবিতা সম্পর্কে আমি কথা বলছি। এটা নজরুলের সময় না, এটা জীবনানন্দ দাশের সময় না, এটা রবীন্দ্রনাথের সময় নয়, এটি হচ্ছে আপনার সময় বা আপনার সমসাময়িক কবিদের, আপনার সময়ে যারা কবিতা লিখছে তাদের সময়। আর যে কবিতা বোঝা যায় না, আমি বললাম আপনি আসলে কবিতা বোঝার জন্য কতটুকু শ্রম দেন, বা আপনি একটি ভালো চাকরি করার জন্য আপনি ভালো অর্থ পাওয়ার জন্য বা ভালো সম্মান পাওয়ার জন্য আপনি সেই শৈশব থেকে লেখাপড়া করে আসছেন, যে তারপরেও আপনি একটি চাকরি পান না এত কষ্ট করেও, তখন আর কবিতা তো আরও উপরের ব্যাপার। সেই কবিতাকে আপনি এত সহজেই বুঝে ফেলবেন, আর না বুঝতে পারলে আপনি তার বিরুদ্ধে এত সহজেই অভিযোগ করে বসবেন, এটা ঠিক নয়। আবৃত্তি কি কোনো কোনো ক্ষেত্রে কবিতাকে ক্ষতিগ্রস্ত করে থাকে? অবশ্যই আবৃত্তি অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে কবিতাকে ক্ষতিগ্রস্ত করে। খুব কম আবৃত্তিকার আছেন যাদের মাধ্যমে কবিতা প্রতি সুবিচার করা হয়। শুভেচ্ছা ও বায়েত, কোনো বিষয়ের আলোচনায় যোগ দিচ্ছি না, শুনছি দেখছি ভালো লাগছে, হৃদ্য আলোচনা, অভিনন্দন। রহিমা আক্তার কল্পনা বলেছেন। যাই হোক, ধন্যবাদ কল্পনা আপা। আর যে আরিফিন অনু বলছেন যে কবিতার আবৃত্তি বিষয়ক প্রশ্নটি করেছিলেন,
সালমা খানম, কবিতায় মগ্নতা, কবিতায় শুনছি শিখছি ভালো লাগছে, চমৎকার আলোচনা। কবিতায় মগ্নতা বিষয়টি যে বললেন সালমা খানম, আসলে মগ্ন না হলে আপনি কবিতা লিখতে পারবেন না। মগ্নতা হচ্ছে আপনার কবিতার জন্য সবচেয়ে অপরিহার্য শর্ত হচ্ছে আপনাকে মগ্ন হতে হবে। মগ্ন না হলে আপনি কোলাহলের মধ্যে কবিতা লিখতে পারবেন না। শুনছি শিখছি ভালো লাগছে, চমৎকার আলোচনা। রীতা নাহার লিখেছে, সাংবাদিক, আমার এক সময়ের সহকর্মী, আবার কবিতাও লেখা শুরু করেছে। তো এই বিষয়গুলো আমি যে প্রশ্নটির উত্তর আমি এখনও শেষ করিনি, সেটি হচ্ছে যে কবিতা না পড়তে পড়তে আমরা আজকে এই জায়গায় এসেছি কিনা। হ্যাঁ, আমার মনে হয় যে আজকের পৃথিবীর সংকট কবিতা না পড়ার সংকট, আজকের পৃথিবীর সংকট সৌন্দর্য চর্চা না করার সংকট, এবং আজকের পৃথিবীর সংকট পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতার সংকট, আজকের পৃথিবীর সংকট বোমা মেরে যুদ্ধ করে বা গুলিবর্ষণ করে গ্রেনেড মেরে শিশু হত্যা, নারী হত্যা, নির্বিচারে ভূমি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া এবং একের ধনন্যে লুটপাট করে নিজের দেশের জাদুঘরকে সমৃদ্ধ করার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কিন্তু কবিতা কখনোই সাপোর্ট করে না, এবং এই প্রতিযোগিতা কখনোই কবিতার সৌন্দর্যকে ধারণ করে না। মাহমুদ হাফিজ ভাই লিখেছেন, কবি বলেছেন, সাংবাদিক এবং কবি, এখনকার কবিতায় ছন্দ পিছনের কমেন্টটা পিছনে চলে গেলে, মানে মাহমুদ হাফিজ ভাই যে এটা আসলে আমি বুঝতে পারছি না কিভাবে পিছনের কমেন্টটা আবার পিছনে নামানো যায় কিনা। আসছে না আমার স্ক্রিনে। এটা হাফিজ ভাই মানে এখনকার কবিতার ছন্দ অসচেতনতার কথা বলেছেন। আসলে ওই জীবনানন্দ দাশের কথাই আমরা বলি যে আসলে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যারা বিজ্ঞ, ছন্দ বিশেষজ্ঞ বা ছন্দ সম্পর্কে যাদের পড়াশোনা আছে এবং যারা প্রচুর পরিমাণে ছন্দের চর্চা করেন এবং ছন্দ দিয়ে প্রচুর কবিতা লিখেছেন, তারা কেউ যদি ছন্দ ভেঙে কবিতা লেখেন তাহলে কিন্তু সেটা খুব স্বাভাবিক বিষয় নয়। ত্রিপুরায় রচিত বাংলা কবিতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নিরিখে ত্রিপুরার কবিতাকে আপনি কিভাবে দেখেন? তীর্থঙ্কর দাস প্রশ্নটি করেছে। আসলে এই প্রসঙ্গে আমি আজকে কথা বলবো না, তীর্থঙ্কর, অন্য একদিন বলবো। ত্রিপুরায় তো আমাদের বন্ধুরা আছে, তাদের কারো কিছু কবিতা তো অবশ্যই আমাদের ভালো লাগে। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি অন্য একদিন করব। তো কবিতায় কি আচ্ছা, কবিতা হলো অন্তর্গত পরিচ্ছন্ন আকাশ, যেখানে কবি সুন্দরকে লালন করেন এবং সুন্দরকে বিকশিত করেন। নিঃসন্দেহে শালুক ও সংবাদে নিয়মিত তরুণদের কবিতার সম্পাদনা করছেন। এর সময়ের তরুণদের কবিতা নিয়ে কিছু বলবেন আশা করি। শিবু জয়নাল আবেদিন শিবু লিখেছে, এ সময়ে অনেক সম্ভাবনাময় কবি আছে, আবার অনেকের কবিতা আসলে পাঠযোগ্য নয়, এটাও সত্য। আমি এক বাক্যে বললাম আর কি, যদি এটা আমার বলার বিষয় নয় আজকে। শিবু মৌলভীবাজার থেকে লিখেছে, অনেকেই ভাবেন কঠিন কঠিন শব্দ প্রয়োগ করা, বিষয় বোঝা যাবে না, অ্যাবসার্ড ভাবে উপস্থাপন করাকেই কবির কৃতিত্ব ভাবেন। আপনার মতামত কি? না, মোটেই এটা নয়। কোনো কবির কাজ হচ্ছে সহজ শব্দ দিয়ে গভীর বোধ তৈরি করা। অ্যাবসার্ড শব্দ ব্যবহার করা বা অ্যাবসার্ডভাবে উপস্থাপনা করা কবির কাজ না। কবির কাজ হচ্ছে জীবন থেকে অভিজ্ঞতা নেওয়ার, ইতিহাস থেকে জ্ঞান আরোহণ করা এবং প্রচুর কবিতা পাঠ করা এবং সেখানে চারপাশের এবং খুবই সহজবোধ্য শব্দ দিয়ে ভাবের গভীরতা সৃষ্টি করা। গভীর বোধের কবিতা লেখা। সেখানে দুর্বোধ্য শব্দ দিলে আপনি ডিকশনারি খুললেই দুর্বোধ্য শব্দের অর্থ পেয়ে যাবেন। সুতরাং এটি আপনার কবিতা লেখার শর্ত নয়। তো আমি হাফিজ ভাইয়ের ওই প্রশ্নটায় যাই। কবিতায় রিয়েলিজম এবং অ্যাবস্ট্রাক্ট ফর্ম আধুনিক কবিতায় কি দুর্বোধ্যতার মূল কারণ? প্লিজ এ প্রসঙ্গে কিছু বলুন। আলম মাহবুব বলেছেন,
রিয়েলিজম অ্যাবস্ট্রাক্ট ফর্ম। আসলে কবিতা, আমি বলেছি যে কবিতা আসলেই অ্যাবস্ট্রাক্ট ফর্ম, মানে শুরু থেকে এখন পর্যন্ত কবিতা সবসময় অ্যাবস্ট্রাক্ট ফর্ম, এবং এইটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম হলে যে অ্যাবস্ট্রাক্ট শিল্প যে বোঝা যাবে না বা সেটাকে যে বুঝতেই হবে এমন কোনো কথা নাই। তা আমি মাহমুদ হাফিজ ভাই আর কথাটা বলি যে এখন তরুণরা ছন্দ শিখবেন কি না, যদি না শিখেন তাহলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। তাদেরকে অবশ্যই ছন্দ শিখতে হবে, যেহেতু ছন্দটা কবিতার জন্যই তৈরি হয়েছে। তাকে প্রথমে ছন্দে কবিতা লিখতে হবে, তারপর তিনি যদি ছন্দে একটি কবিতাও না লেখেন, কোনো অভিযোগ নাই, তিনি যদি ছন্দের বাইরে গিয়ে কবিতা লিখতে পারেন তাহলে আমি তাকে আরও বেশি মার্কস দেব এবং মনে করবো যে তিনি অনেক বেশি কবিতাকে জয় করতে পেরেছেন। এবং কবিতার মধ্যে ছন্দের মধ্যে তাকে থাকতেই হবে, এবং ছন্দের বাইরে যে আরও নতুন ছন্দ নাই, এই যে প্রথাগত যে 3টি ছন্দ, এটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল এবং এটি ভেঙে বের হয়ে যাওয়ার সময় আগেও ছিল, এখনও আছে। এবং এখন তো বেশিরভাগ কবিরাই ছন্দ না মেনে কবিতা লিখছেন, তবে তাদের মধ্যে কতটুক জেনে না মানছেন সেটি একটি দেখার বিষয়। আর যদি আপনি জেনে না মানেন তাহলে আমার এতে কোনো আপত্তি নাই। কবিতা হৃদয়ঙ্গম একটি বহুমাত্রিক বিষয় মনে করি, এজন্য নিজেকে তৈরি করতে হয় কবিতার বিবিধ অলিগলির গভীরে। আরে অশোক কর একটি প্রশ্ন করেছেন, সে প্রশ্নটা আমি পড়তে গিয়ে হারায় ফেললাম। আচ্ছা, এই প্রশ্নটি করেছেন বাসুদেবনাথ। কবিতা কয় প্রকার ও কি? কবিতা বহু রকম, এটার কোনো কি প্রকার নাই, এটা আমি একাডেমিক ক্লাস নিতে বসি নাই। কবিতার কোনো কত প্রকার কি এই ধরনের কোনো কথা আমি আজ পর্যন্ত শুনি নাই, তবে জানি যে কবিতা বিভিন্ন রকম, নানা রকম কবিতা হতে পারে। আপনার কথা শুনছি, উপভোগ করছি। রূপের মধ্যে অরূপের সন্ধানী কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো কথা বলেছেন। রূপের মধ্যে অরূপের সন্ধান, অনেক সুন্দর, শেয়ার করলাম, সঙ্গে আছি। দৈনিক পত্রিকাগুলো নতুন কবিদের ভালো কবিতা না ছাপে, কিছু নির্দিষ্ট কবিদের গদবাঁধা বা খারাপ কবিতা ছাপে। এখন এখানে এই সমস্ত হিংসাত্মক কথাবার্তা হয়তো এখানে না বলাই ভালো, যে এখানে দৈনিক পত্রিকা কি ছাপে না ছাপে বা এই প্রসঙ্গ নিয়ে আমি আজকে আলোচনায় বসি নাই। এটা হতে পারে যে তার কবিতা হয় নাই, এটা মিথ্যা অভিযোগ, বা হতে পারে যেটা সত্যি অভিযোগ, তাদের কবিতা হয়েছে, ছাপা হয় না। তো সেটা আসলে অনেক পর্যালোচনার বিষয়। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে আমি আজকে এখানে কথা বলব না। পদ্য আর কবিতা যদি আলাদা না হয় তবে কেন কবির কবিতাকে পদ্য বলে তাচ্ছিল্য করা হয়েছে? এটা আমি বলেছি যে একজন বলতেই পারে, এখন একজনকে তাচ্ছিল্য করলেই যে আপনি তাকে মেনে নেবেন? আপনার প্রিয় মানুষকে যদি কেউ তাচ্ছিল্য করে, তাই বলে কি আপনি সেটা মেনে নেবেন নাকি? এটা সৈয়দা রত্না বলেছেন যে একজন যদি পদ্যকে যদি কবিতা হয় নাই বলে গালি দেয়, তাহলে সেটা আপনি মানবেন কেন? এরকম অসংখ্য অনেকেই আছেন যারা কবিতাকে পদ্য বললে পদ্য এবং কবিতার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান না। আসলে ছড়া এবং কবিতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ছড়া হচ্ছে খুব সহজবদ্ধভাবে বা খুবই অন্তমিল দিয়ে সবসময় এমনভাবে অনেকটা শিশুতোষ যোগ্য বা শিশুদের পড়ার যোগ্য, এবং বড়দের জন্য ছড়া আছে। তো সেটা কিন্তু বেশিরভাগই স্বরবৃত্ত ছন্দে লেখা হয়, অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত হয়, বেশিরভাগই স্বরবৃত্ত ছন্দে লেখা। তবে কবিতার বিষয়টা, কবিতাকে পদ্য, শক্তি চট্টোপাধ্যায়ের যে উদাহরণটা দিলাম যে জরাসন্ধ কবিতাটা, এরকম অসংখ্য কবিতা আছে তার, যেগুলোকে আপনি কোনোভাবেই ওই তথাকথিত যারা পদ্যের যে উদাহরণ দিয়েছেন ওই উদাহরণের মধ্যে ফেলা যাবে না। এক এক কবির ডিকশন এক এক রকম, বা এক এক কবি এক এক রকমভাবে ভাবেন। মানে সবার ভাবনার মধ্যেই, কোনো কবি সার্বভৌম নন। কবিতা পাঠের অনুভব কি কবির অনুভবকে ছুঁতে পারলেই পাঠকের কবিতা পাঠ সার্থক, নাকি পাঠকের নিজস্ব বোধ অনুভূতির আলোকেই কবিতার মর্মার্থ? কবি তো হৃদয়ঙ্গম করবেন। মেহেরুন্নেসা, উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পড়ান, তো উনি বলেছেন যে আসলে কবিতার
কবিতা পাঠের অনুভব কি কবির অনুভবকে ছুঁতে পারলেই? আসলে কবির অনুভব ছুঁতে হবে এমন কোনো কথা নাই। কবি কিন্তু সার্বজনীন। কবি এমন কবি এমনভাবে কবিতাটা লিখবেন, সেটা কিন্তু আপনি আপনার মতো করে একটা অর্থ তৈরি করতে পারবেন, এবং আপনি তৃপ্ত হলেই কবির সার্থকতা বেশি। যদি আপনি সেটা আপনার যাপিত জীবনের সঙ্গে মেলাতে পারেন, তাহলে কবির সার্থকতা বেশি। আর যদি কবির জায়গাটাও ছুঁতে পারেন, তাহলেও কবির সার্থকতা। আর এরকম কোনো কবি এমন কোনো ওইখানে কোনো টিকা দেয়া থাকে না, বা এমন কোনো পূর্ব শর্ত দেয়া থাকে না যে সেটা দিয়ে আপনি বুঝবেন যে এটা এইভাবে এই প্রেক্ষাপটে লেখা হয়েছে। কবিতা সর্বকালের, অতীত, সমকাল এবং অনাগত কালেরও হতে পারে। এটা লিখেছেন পুলিন রায়, লিখেছেন ভালো লাগছে কবি। কবিতার আচ্ছা, ভালো লাগছে কবি। কবিতার ব্যাখ্যা করা যায়? ফেসবুক কল্যাণে অকবিতাও শত শত লাইক কমেন্ট পেয়ে যায়, এ ব্যাপারে বলবেন। আসলে এই ব্যাপারগুলি আমরা নাই, বা বিতর্কিত বিষয়গুলি এড়িয়ে যাই। কবিতার আসলে ব্যাখ্যা, হ্যাঁ, কবিতার ব্যাখ্যা করা যায় না, আবার কবিতার ব্যাখ্যা করাও যায়। যেমন আপনি ধরেন এই যদি যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই যে নিশীথের অন্ধকার, মালয় সাগর, 1000 বছর ধরে পথ হাঁটা, এটির তো একটি ব্যাখ্যা আছেই। হ্যাঁ, এবং সেটি যখন ক্লাসে পাঠ্য, তখন শিক্ষককে তো সেটার একটি ব্যাখ্যা দিতে হবে। এখন কে কিভাবে ব্যাখ্যা দিবেন সেটি একটি বিষয়। কবিতা অবশ্যই ব্যাখ্যা করা যায়, এবং কবিতার ব্যাখ্যা আগেও ছিল, এখনও আছে। হয়তো সেটা কবির মনোপুত নাও হতে পারে, তবে কবিতার ব্যাখ্যা করা যায়। অসাধারণ আলোচনা, ভালোবাসা প্রিয় কবি রহমান কারিগর লিখেছেন। আচ্ছা, ক্যামেরা ঠিক করেন, মুখটা অর্ধেক দেখা যাচ্ছে, কামরুল বাহার আরিফ ভাই লিখেছেন। ভাই আমি এ বিষয়ে একটু আনারি। লিটল ম্যাগে লিখতে বড় কবিগণ নাক সিটকান কেন? না, এটা সিয়ামুল হায়াত সৈকত লিখেছেন, এটি আপনার খণ্ডিত তথ্য। এটি আমরা সমসাময়িক কবিতায় কি চাই এ বিষয়টা নিয়ে কিছু বলবেন। মাহফুজ মুজাহিদ লিখেছেন। প্রথমে আমি লিটল ম্যাগাজিনটার না লেখেন নাক সিটকান কেন, এটা যারা লিটল ম্যাগাজিন সম্পর্কে যে সব কবির ধারণা নাই, তারা হয়তো নাক সিটকাতে পারেন। কিন্তু লিটল ম্যাগাজিন হচ্ছে কবিতার শ্রেষ্ঠ আশ্রয়, এবং লিটল ম্যাগাজিন হচ্ছে লেখালেখির সর্বোত্তম আশ্রয় কেন্দ্র, সর্বোত্তম প্রকাশ মাধ্যম। ঝিনুকে যেমন মুক্তা ফলানো হয়, ঠিক ওই রকম হচ্ছে কবিতা লিটল ম্যাগে ছাপার বিষয়টা। লিটল ম্যাগাজিনের কবিতা ছাপা মানে হচ্ছে ঝিনুকে মুক্তা ফলানোর বিষয়। যদি কোনো কবির মধ্যে তারুণ্য থেকে থাকে, তিনি যদি অগ্রজ হন, কোনো কবির মধ্যে যদি কবিতা থাকে এবং তিনি যদি অগ্রজ হন, তার কবিতায় তারুণ্য থাকে, তাহলে অবশ্যই সেটা লিটল ম্যাগাজিনেরই কবিতা। কোনো অগ্রজ কবি যদি লিটল ম্যাগাজিনে না লিখতে চান, আমি সেই অগ্রজকে অপছন্দ করি, এবং সেই অগ্রজকে বলবো যে তিনি লিটল ম্যাগাজিন সম্পর্কে ধারণা জানেন না। এবং লিটল ম্যাগাজিন সম্পর্কে ধারণা না নিয়ে যদি কেউ লেখালেখি করতে আসেন, তার লেখালেখি সম্পর্কে ধারণাটাই অস্পষ্ট। আমরা সমসাময়িক কবিতায় কি চাই এ বিষয়টা নিয়ে কিছু বলবেন। আপনি নিজেও তো লেখেন, আপনি আসলে কি চান বা কি বলতে চান? আপনি যা বলতে চান আসলে সেটাই পাঠক চায়। কবি কিন্তু যা বলবে সেটাই হচ্ছে পাঠকের জন্য পাঠ্য। কবি কোনোদিনও পাঠকের কথা মতো কবিতা লিখবেন না। কবির মতো কবিতা লিখবেন, যেহেতু তার ব্যক্তির জীবনের অভিজ্ঞতা এবং সমষ্টির জীবনের অভিজ্ঞতা তিনি তার কবিতায় কাজে লাগাবেন, এবং সেটাই তিনি যা বলবেন সেটি আসলে তার বলা। এখন তিনি কি বলবেন সেটা কবির বিষয়। কবিতা এবং আধ্যাত্মিকতার সমন্বয় কিভাবে হতে পারে? আধ্যাত্মিকতা একটি মগ্ন বিষয়, মরমীবাদ। কবিতার মধ্যে আধ্যাত্মিকতা থাকতে পারে, আবার আধ্যাত্মিকতার মধ্যেও কবিতা থাকতে পারে। এই মরমী বোধ কিন্তু আমাদের কবিতায় ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে, এবং মরমী বোধ আমাদের কবিতায় একটি উচ্চ আসন দখল করেছে। আমি মনে করি যে এই মরমী বোধটা আমাদের কবিতা আরও বেশি বেশি মাত্রায় থাকা উচিত। শেখর দেব লিখেছেন, ভালো লাগছে শুনছি। আকাশ ভাই, রেহানা পারভিন, সুন্দর আলোচনার জন্য অভিনন্দন। বিপিন বিশ্বাস, আচ্ছা
রহমান মুজিবুর, অভিনব ও কল্পনা আধুনিক কবিতায় এই দুটি বিষয়ের গুরুত্ব নিয়ে কিছু বলেন। অভিনব এবং কল্পনা, অভিনব আসলে কি নতুন, অভিনব হচ্ছে যে একেবারেই মানে নতুন একটা বিষয় অভিনবভাবে উপস্থাপন করা, মানে সাধারণভাবে নয় বা একেবারে যে গড়পড়তা বিষয় সেটা নয়, একটু অপ্রচলিতভাবে বা একটি নতুন পদ্ধতিতে সেটাকে উপস্থাপন। আর কল্পনার বিষয়টা আমি বললাম যে আসলে কল্পনা হচ্ছে একটা সমুদ্রের মতো আর কি, যে যত গভীরে যেতে পারে কল্পনার, সে তত বেশি, সমুদ্রের যত গভীরে যাবেন তত তার রহস্য সম্পর্কে জানতে পারবেন। তো কল্পনায় যে যত বেশি নিমগ্ন হতে পারবে, যে যত বেশি কল্পনা শক্তির অধিকারী, কল্পনা কিন্তু আপনি ইচ্ছা করলেই কল্পনা করতে পারবেন না। যেমন আপনি ইচ্ছা করলেই কবি হতে পারেন না, বা ইচ্ছা করলেই কিন্তু শিল্পী হওয়া যায় না। আপনাকে কল্পনা দিয়ে অনেক সুদূরে যেতে হবে। এই কল্পনা শক্তি আপনার মধ্যে যেমনটা আছে আপনি ঠিক ততটাই পারবেন, তার বেশি আপনি কিছু পারবেন না। তবে ব্যাপক পঠন পাঠন আপনাকে এই কল্পনার বিস্তারে বা কল্পনার গভীরতা দিতে সহায়তা করবে। চমৎকার বলেছেন প্রিয় কবি, দারুণ আলোচনা। কবিতা অনুভবের হঠাৎ লেখা, যা নিবৃত্তে থাকে নিঃশব্দতার ছন্দ। এই সময়ের তরুণদের মধ্যে থেকে কবিদের কবিতা আপনার ভালো লাগে? কারো কারো কবিতা ভালো লাগে, সবার কবিতা আমার কখনোই ভালো লাগেনি, এবং আমি খুব নির্বাচিত কবির কবিতা পড়ি। আমি পড়ি, প্রচুর লেখা পড়ি, তবে কারো কারো লেখা একাধিকবার পড়ি, কারো লেখা একবারই পড়ি। সেটুকুই বিশুদ্ধ কবিতা যার অনুবাদ সম্ভব নয়। রবার্ট ফ্রস্টের অনেক পুরনো কথা এটা। শুভেচ্ছা ও ভালোবাসা, প্রাঞ্জল হচ্ছে মুস্তফা বাবু লিখেছেন। প্রাঞ্জল আলোচনা হচ্ছে প্রায়ই বলতে শুনি অমুকের লেখা কবিতা হয়নি, কবিতা হওয়া না হওয়ার মানদণ্ড সম্বন্ধে শুনতে চাই। বাহ, খুব ভালো একটি প্রশ্ন। কবিতা হওয়া আর না হওয়া, এটি কবিতা কিন্তু আপনার এটি তো আর আলু পটল না, কবিতা তো পণ্য না যে আপনি যে কবিতা মাপার মানদণ্ড কিন্তু যে বাটখারা নয়, বা ওই শের বা কেজি দিয়ে আপনি যে কবিতা মাপবেন, যা কবিতা এতটুকু বা এইটা, বা কবিতা হলো কি না হলো, বা কবিতা কিন্তু একটি খাটের আকৃতি নয়, বা কবিতা একটি টেবিল চেয়ার নয় যেটি টেবিল হয়েছে, বা এটি কবিতা হচ্ছে এমন একটি ধারণা যা সৌন্দর্যের সমন্বয়ে তৈরি হয়, এবং সেই ধারণা, মানুষের এই ধারণা পরিবর্তিত হতে হতে শিল্প হয়ে এটি একটি শিল্প বা এটি একটি সুন্দরের সমন্বয়, এইটি সবসময় পরিবর্তিত হতে থাকে। এবং কবিতা হওয়া না হওয়া, এটি আপনি পাঠক হিসেবে আপনি সবার আগে বুঝবেন যে আসলে আপনি যদি ধারাবাহিক কবিতার ইতিহাস জানেন, বা বাংলা কবিতা বা যে কবিতাই আপনি পড়েন বা যে কবিতারই আপনি পাঠক হন, তাদের ধারাবাহিক ইতিহাস বা শাশ্বত ধারাটা সম্পর্কে যদি আপনার একটি ধারণা থাকে, তাহলে আপনি নিজেই ধরতে পারবেন এটি কবিতা, এটি কবিতা নয়। কবিতা হচ্ছে এমন একটি মাধ্যম যার সবগুলো শর্ত পূরণ করতে হয়। যেমন কবিতায় ছন্দ থাকতে হবে, এর অর্থ এই নয় যে প্রচলিত 3টি ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত বা স্বরবৃত্ত, এই 3 ছন্দেই থাকতে হবে, তার বাইরেও ছন্দ আছে। কবিতায় অবশ্যই ছন্দ থাকতে হবে, কবিতায় শব্দের সুসমন্বয় থাকতে হবে, কবিতায় শব্দটি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আপনার কোনো রকম কানে বা আপনার পড়ার সময় কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি না করে বা আরোপিত মনে না হয়। কবিতা আপনাকে একটি বক্তব্য উপস্থাপন করতে হবে, সেই বক্তব্যটি অনেক বোধতাড়িত হবে, অনেক গভীর বোধতাড়িত হতে হবে, এবং সেই বোধের সমন্বয়ে আপনি সেই বোধতাড়িত হতে একটি রহস্য থাকতে হবে, এবং তার মধ্যে সে যে একটি শিল্প, কবিতা যে একটি শিল্প, সেই শিল্প হয়ে ওঠার যে কিছু শর্ত এবং কিছু মানদণ্ড, কিছু শর্ত বা কিছু ব্যাখ্যা থাকে, সেই ব্যাখ্যাগুলো আপনাকে যথার্থভাবে পূরণ করার ভেতর দিয়েই একটি কবিতা হয়ে উঠতে পারে। এর একটির ঘাটতি পড়লেই আর সেটি কবিতা হতে পারে না। যেমন আপনি যদি কোনো একটি চিত্র বা ভালো, যেমন মোনালিসার একটি চিত্র, সেটি তাকে মোনালিসার যে পেন্টিংটা, সেটিকে আপনি কবিতা বলতে পারেন। এখন মোনালিসা দেখতে দেখতে কবিতা, উত্তীর্ণ কবিতা কিন্তু সেটা। এখন মোনালিসার চোখ যদি একটা না থাকে, তখন তাকে কীরকম লাগবে?
আপনি সেটা বলেন। এখন আমার মনে হয় যে মোনালিসার হাসিটা যদি এরকম না অন্যরকম হতো তাহলে এটা এই মাত্রার শিল্প হতো কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। তা মিলি রায় লিখেছেন, আপনার কথাগুলো শুনছি, অনেক কিছু শিখছি, খুব ভালো লাগছে, শুভেচ্ছাও ভালো। আচ্ছা, যাই হোক, তা এখন শিল্প বা কবিতা হচ্ছে এমন একটা জিনিস যার নাকি সবগুলো শর্তই পূরণ করতে হয়। কবিতার সবগুলো শর্ত যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আপনার সেটা কবিতা হলো না। এখন অনেকে বলেন যে আজকালকার যে গদ্য কবিতা, গদ্যের ভেতর থেকে দুই পাশ থেকে ইরেজার দিয়ে মুছে দিলে কবিতা হয়, যে এই সমস্ত নিন্দুকের কথা এবং এরা হচ্ছে মূর্খদের কথা, মূর্খরা এই ধরনের কথা বলেন। চুলের স্টাইলটা ভালো লাগছে, কথাগুলো ইয়াসিন আজিজ, উপমাই কবিতা, জীবনানন্দ দাস। আসলে আমার চুলের এটা কোনো স্টাইল না, আমি চুল কাটাতে পারছি না এবং চুলে চিরুনি দিলেও চুল সোজা হচ্ছে না, কিন্তু আমার চুলগুলো খুব স্ট্রেট ছিল, এখন এই রকম অবস্থা হয়ে গেছে। আমি এভাবেই বাসার মধ্যেই থাকি, এরকমই থাকি, মাঝে মধ্যে দু একদিন অফিসে যাই, সেখানে এই অবস্থায় আমি যাই। হাসান নাজমুল, সাম্প্রতিককালের কবিরা অন্তমিল সমৃদ্ধ কবিতা খুব কম লেখে, অন্তমিল সমৃদ্ধ কবিতার আবেদন ফুরিয়ে গেছে কি বলে আপনার মনে হয়? যেহেতু কম লেখেন কবিরা, তাহলে তো আমার মনে হয় যে এই জায়গাটা তার আবেদন হারাচ্ছে। অন্তমিল দিয়ে আসলে কবিতা এখন কেউ শুনতে খুব একটা পছন্দ করেন না, এবং অন্তমিল দিয়ে কবিরা আজকাল খুব একটা লেখেনও না। তবে এই দেখা যাবে যে আবার এমন একটা সময় আসছে, হাসান নাজমুল, যে তখন কবিরা আবার অন্তমিল দিয়ে কবিতা লেখা শুরু করেছে। তখন হয়তো দেখা যাবে যে এই যে অন্তমিল ছাড়া যে কবিতাগুলি, সেই কবিতাগুলি কিন্তু আবেদন হারাচ্ছে। তবে আমি একটা অভিজ্ঞতার কথা বলি যে আমি প্রায় 100 কবিতা লিখেছি মাত্রাবৃত্ত ছন্দে অন্তমিল দিয়ে, যেগুলো আমি বই আকারে প্রকাশ করিনি, আমার কাছে আছে। তো সেখান থেকে আমি কিছু কবিতা আমি পোস্ট করেছি, সেখানে কিন্তু আপনার এই কথার আমি সত্যতা খুঁজে পাইনি। আমার মনে হলো যে সেখানে লাইক কমেন্ট বেশি পড়ে, তবে তাতে আমি তৃপ্ত নই। সেখানে লাইক কমেন্ট বেশি পড়ে এবং সেখানে যে সমস্ত সস্তা স্তুতিগুলো আসে, যেগুলো নাকি আমার কাছে আসলে গ্রহণযোগ্য নয়। তবে অন্তমিল সমৃদ্ধ কিছু কিছু কবিতা এখনও আমাকে আকর্ষণ করে, তবে সময়ই বলে দেবে আসলে অন্তমিল সমৃদ্ধ কবিতা পাঠক গ্রহণ করবে কি করবে না। যতীন্দ্রনাথ রায় লিখেছেন, অসাধারণ আলোচনা, সমৃদ্ধ হবে পাঠকেরা। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বিষয়ে আলোচনা ভালো লাগলো, আলোচনা এগিয়ে চলুক, লিখেছেন ইন্ডিয়া থেকে যতীন্দ্রনাথ। কবিরা কোনো তথাকথিত ছন্দের গণ্ডিতে আবদ্ধ থাকতে পারে না বলে মনে করি। সেটা কবি আসলে কোন পর্যায়ে আছেন, তিনি কোন পর্যায়ে কবি আছেন, তার কি প্রাথমিক পর্যায়ে আছেন না পরিণত পর্যায়ে না মধ্য পর্যায়ে আছেন, সেটার উপরে কিন্তু ছন্দ গ্রহণ বর্জনের বিষয়টা নির্ভর করে আমি বলে মনে করি। লুক চেঞ্জ, ভালো লাগছে কথা ও গেট আপ। ধন্যবাদ সালমা তালুকদার, অনেক শুভেচ্ছা আপনাকেও দেখে ভালো লাগছে প্রোফাইল পিকচারে। কবি আহসান হাবিবের মতো সহজবোধ্য কবিতা হয়ে উঠছে না সমকালীন কবিতায়, এ বিষয়ে কিছু বলুন। কবি আহসান হাবিবের কবিতা সহজবোধ্য, এটাই বা আপনাকে কে বলল? বা কবিতা আহসান হাবিবের অনেক কবিতা আছে মোটেও সহজবোধ্য নয়, তার অল্প কিছু কবিতা আছে সহজবোধ্য। আসলে আহসান হাবিব তো আর সব কবির আইডল নয়, যে কারণে হচ্ছে না। অনেকের এক একজনের আইডল এক এক রকম, এক একজন, কোনো কবি এক একজনকে আইডল মনে করেন, আর সেটা যদি তিনি মনে না করেন তাহলে কিন্তু তার কবিতা লেখা খুব বেশি অগ্রসর হবে না। এখন হয়তো আপনি জীবনানন্দ দাশের মতো বা আপনি শহীদ কাজীর মতো বা আবুল হাসানের মতো বা শামসুর রহমানের মতো বা অন্য কারোর মতো কবিতা লিখতে চান, আবার বা আপনি আহসান হাবিবের মতো কবিতা লিখতে চান, আর সবাই কি সেটা মনে করে কিনা সেটা একটি দেখার বিষয়। আহসান হাবিব সবার আইডল নয়, তাই হয়তো ওরকম হচ্ছে না।
ইকবাল হোসেন বুলবুল লিখেছেন লন্ডন থেকে, প্রিয় কবি শুভেচ্ছা, অসাধারণ আলোচনা হচ্ছে আমার বন্ধু, প্রাণের বন্ধু, তোমাকেও শুভেচ্ছা বন্ধু, তোমাকে খুব মিস করছি বন্ধু, তুমি ভালো থেকো। করোনা আক্রান্ত সময়ে ইংল্যান্ডে প্রচুর মানুষ মারা যাচ্ছে, তুমি সপরিবারে ভালো থেকো। হ্যাঁ, তোমাকে এখানে পেয়ে আমার খুব ভালো লাগছে বন্ধু ইকবাল হোসেন বুলবুল। এলিজা খাতুন লিখেছেন, ছোট করে বলতে ইচ্ছে হলো, আসলে কবিতা পাঠকের অভ্যাসের ঘরে নতুনকে উপস্থিত করে একটি ঘোর সমেত, রাইট, যা হৃদয়কে নাড়া দেবার উদ্দীপক। অবশ্যই আপনার অসাধারণ আলোচনা, ঋদ্ধ হলাম কবি, অনেক ধন্যবাদ। বলতে থাকুন প্রিয় কবি লিখেছেন কবি হাসান কল্লোল, বিশিষ্ট আবৃত্তি শিল্পী। অনেক ধন্যবাদ কল্লোল ভাই, আপনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনার কবিতাও আমি পছন্দ করি, আবৃত্তি পছন্দ করি। বলছি আসলে আমার বলা মানে কি, আমি বলছি যে আমি মৌলিক কথা বলবো, আমি আসলে কারো উদাহরণ না, আমার যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে যে আমি আসলে কিভাবে কবিতা বুঝি বা কবিতা আসলে বোঝার জিনিস কিনা। নিরপেক্ষ আলোচনা, ভালো লাগছে কবি। সালমা তালুকদার আবার লিখেছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ কবি, ভালো লাগছে কবি। আপন রহমান, সুন্দর আলোচনা, আসলে অনেক সুন্দর আলোচনা। কারুবাক বিডি, রহমান মুজিবুর, ধন্যবাদ। একরাম আজাদ, আচ্ছা। মেহেরুন্নেসা, পঠন পাঠন ছাড়া কেবল সহজাত বোধ ও জ্ঞান থেকেই কেউ কবি হতে পারেন? এই যে একটি কঠিন প্রশ্ন আপনি করলেন, পঠন পাঠন ছাড়া কেউ সহজাত বোধ ও জ্ঞান থেকে কি কবি হতে পারেন? আপনার কি মনে হয়? আসলে কি পঠন পাঠন তো আপনার লাগবেই, আপনাকে স্বশিক্ষিত হতে হবে আর কি, সেক্ষেত্রে আপনাকে স্বশিক্ষিত হতে হবে। এখন কবিতা যে এই রকম, সেটা তো আপনার এই একটা সামনে তো আপনার একটি মডেল থাকতে হবে যে আসলে এটা কবিতা, সেটা অন্তত জানা থাকলে অতটুকু আপনাকে জানতেই হবে যে এটাকে আসলে কবিতা বলা হয়। এটি এই যে এই জানাটা, এটি খুব গুরুত্বপূর্ণ। সহজাত বোধ হচ্ছে অনেক বড় বিষয়, সহজাত বোধকে কিন্তু লালন করতে হবে, চর্চা করতে হবে, সেই জন্য আপনাকে পঠন পাঠনের ভিতর দিয়েই যেতে হবে। এবং আজকের দিনে পঠন পাঠন ছাড়া সহজাত বোধ দিয়ে কবি হওয়ার ব্যাপারটা আসলে খুবই মানে দূরের ব্যাপার, এবং এটা আদৌ সম্ভব কিনা এটা নিয়ে আমি সন্দিহান। ধন্যবাদ লিটল ম্যাগ নিয়ে সুন্দর মন্তব্যটির জন্য। লিটল ম্যাগাজিন শূন্য কবিতায় ভাষ্যর এর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে শুভেচ্ছা। লিটল ম্যাগাজিনের কথা শুনলে আমার মনটা জানি কেমন করে। আমি লিটল ম্যাগাজিনকে খুব ভালোবাসি। আমি লিটল ম্যাগাজিনে লিখি এবং 1999 সাল থেকে আমি শালুক সম্পাদনা করছি। শালুকে প্রচুর প্রায় 700 লেখক এ পর্যন্ত কবিতা লিখেছেন, বিভিন্ন বিষয়ে লিখেছেন, নতুন নতুন লেখা লিখেছেন। একরাম আজাদ লিখেছেন যে দশকের আলাদা স্বরে কেমন বিশ্বাস করেন, মানে 7-9 দশকের কবিতার মতন করে যদি 2 দশকে এসেও লিখে তাকে কিভাবে নেবেন? আপনি কি মনে করেন আজকের কবিতা গতকাল থেকে কিছুটা আলাদা হতেই হবে? আচ্ছা, এটা একটি প্রশ্ন। আসলে কবির কাছে কোনো দশক নাই, তবে প্রতিটি মুহূর্তই কিন্তু কবির কাছে গুরুত্বপূর্ণ। আমি বলি না যে 70-এর দশকে কেমন কবিতা লেখা হয়েছে তার থেকে আজকে উত্তীর্ণ হতে হবে কিনা, বা 90-এর দশকে কেমন কবিতা লেখা হয়েছে আজকের দ্বিতীয় দশকের কবিরা তার থেকে উত্তীর্ণ কবিতা কিভাবে লিখবেন। আসলে কবিকে নিজেকে ভাঙতে হবে, কবি নিজে কোন জায়গায় আছেন। এখন আপনি যদি 90-এর দশকের কবিতার মধ্যে পঠন পাঠন আপনাকে স্থিত রাখেন, বা শুরু থেকে এখন পর্যন্ত ধরেন আপনি 90-এর দশকের কবিতা পাঠ করছেন, বা আপনি 80 পড়েছেন, 70 পড়েছেন, এখন আপনি নিজেই তো ভালো জানেন যে আপনি আসলে বদলাবেন নাকি আপনি ওই জায়গায় থাকবেন। বা আপনি দ্বিতীয় দশকে আসলেন, আপনি কি নিজেকে বদলাবেন নাকি ওই জায়গায় থাকবেন? এখন আমি আপনাকে একটি প্রশ্ন করি, আমি যদি একজন জীবনানন্দ দাশ যদি আমাদের থাকেন, তাহলে তার একজন জীবনানন্দ দাশ আমাদের দরকার নাই, সুতরাং আপনি জীবনানন্দ দাশের মতো কবিতা লিখবেন না। আমি ধরেন এই দ্বিতীয় দশকে আপনার বন্ধুরা যেভাবে লিখছে আপনি নিশ্চয়ই সেরকম লিখবেন না, বা আপনার বন্ধু যদি কাউকে আইডল মনে করে নিশ্চয়ই আপনি তাকে আইডল মনে করবেন না। আর যদি করেনও তাহলে আপনার কণ্ঠস্বরটাকে সেখান থেকে আলাদা করে নিয়ে যেতে হবে। এবং আমি মনে করি শিল্প হচ্ছে নিয়ত পরিবর্তনশীল। সুন্দর যেমন সবসময়ই ভিন্ন ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে, একই জিনিস বারবার দেখলে কিন্তু সুন্দর আর সুন্দর থাকে না, সেটা একঘেয়ে হয়ে যায়।
সুতরাং আপনাকে নিজেকে সুন্দর রাখতে হলে বা প্রকৃত সৌন্দর্যের স্বাদ নিতে হলে কিন্তু নতুন নতুন সৌন্দর্যের অন্বেষণ করতে হবে। আর সেই আপনি যদি স্রষ্টা হন, সেই নতুন জিনিস আপনাকে নিজেকেই সৃষ্টি করতে হবে, যেন আপনার নিজেকে অতিক্রম করতে হবে। প্রথাগত সমাজ বাস্তবতার যে চেহারা মানুষের কাছে বিশ্বাসযোগ্য, চিরকাল কবিতা তার বিপরীত পাঠককে টেনে আনে মনোগত মুক্তির আনন্দ ভরা বিধিহীন এমন এক অনন্য বিধান আবিষ্কার করে, যা ব্যক্তি ও সমাজকে নতুন নান্দনিক সম্পর্কে বাঁধে। এই সত্যি নির্ণীত, তাহলে কবিতাকে কেন এখনো এত অবহেলা? কেন এখনো একজন কবি শুধু কবিতা লিখেই জীবন ধারণ করতে পারে না? এটি লিখেছেন হচ্ছে কাজী মোহিনী ইসলাম। তাহমিনা শিল্পী লিখেছেন দারুণ আলোচনা। সম্প্রতি এ বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছিলাম, সহায়ক হলো, ধন্যবাদ কবি। এটা লিখেছেন হচ্ছে তাহমিনা শিল্পী। জামিরুল শরীফ লিখেছেন ভালো বলে চলেছেন, শুভেচ্ছা জানাই। শেখর বালা বলেছেন কবিদের মধ্যে গ্রুপিং থাকাকে কিভাবে দেখেন? এক গ্রুপ অন্য গ্রুপকে না পড়েই খারিজ করা এবং নিজেদের কবিতাকে শ্রেষ্ঠ বলার মানসিকতা কবিরা পরিহার করতে পারছেন না কেন? এই প্রশ্নটার আমি সবার আগে উত্তর দিয়ে দিই। আসলে আপনি যদি প্রকৃত শিল্পী বা প্রকৃত স্রষ্টা হন, প্রকৃত লেখক হন, তাহলে অন্য কী লিখছে সেদিকে দেখার আপনার সময় কোথায়? আপনি সেদিকে তাকাবেন কেন? হ্যাঁ, আপনার একে আপনার কবিতা পছন্দ করলো না করলো, আপনি কি তার দিকে তাকিয়ে কবিতা লেখেন? আপনি তো শিল্প সৃষ্টি করবেন, আপনি সুন্দর সৃষ্টি করবেন, নন্দন সৃষ্টি করবেন। অতএব আপনি কবিতা লিখবেন, আপনি আসছেন কবিতা লিখতে। কে আপনাকে খারিজ করলো, কে আপনাকে গ্রহণ করলো, কিচ্ছু আসে যায় না। এগুলি থোড়াই কেয়ার করে আপনি কবিতা লিখবেন। এই বিষয় নিয়ে এই এক গ্রুপিং নিয়ে, বা গ্রুপিং হতে পারে, ভালো 10 জন কবি একটা গ্রুপ করতে পারে, কিন্তু সে যদি পরচর্চা করে তাহলে ওই গ্রুপের মধ্যে কোনো শিল্পবোধ নাই। পরচর্চা কোনো শিল্পবোধের জায়গা নয়, এবং সেটা না। কাজী মোহিনী ইসলামের প্রশ্ন হচ্ছে যে আসলে কেন কবিতা নিয়ে এখনো এত অবহেলা? এই প্রশ্ন তো আমরা শুরু থেকেই করে আসছি, এবং সবসময় এই যে কবিতা তো আসলে একটি অর্থনৈতিকভাবে অনুৎপাদনশীল খাত এবং একটি অর্থনৈতিকভাবে অলাভজনক একটি প্রেক্ষাপট, যেখানে সব মানুষ অর্থের পিছনে দৌড়াচ্ছে, সব মানুষ তার খ্যাতি, যশ এবং প্রাপ্তির পেছনে দৌড়াচ্ছে। সেখানে একজন কবি তো যেমন প্লেটো তার রাষ্ট্র থেকে কবিদেরকে বিতাড়িত করতে চেয়েছিলেন, বা কবিদের হাতে কেউ ক্ষমতা তুলে দিতে চায় না, মনে করে যে কবিরা অতি মানবিক, বা এমন আছে কোনো বাহিনীতে বা কোনো দেশ রক্ষাকারী বাহিনীতে নাকি কবিতা পড়তে দেওয়া হয় না, যে তারা মানবিক হয়ে উঠবে। সুতরাং মানবিক যদি হয়ে ওঠেন আপনি, তাহলে তো দেখা যাবে যে আপনি মানবিক হয়ে উঠলে কিন্তু আপনি চালাকিটা আপনাকে ভুলে যেতে হবে, বা ধূর্তামিটা আপনাকে ভুলে যেতে হবে, তখন অনেক কিছুই করা সম্ভব হবে না। তাহমিনা শিল্পীর এটা পড়েছি। মন ছুঁয়ে যাক কবিতা, এমন একটা বোধ কি কবিদের মধ্যে থাকা উচিত না? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি আপনার নিজের মনকে ছোঁয়াতে পারেন, তাহলে পাঠকও অবশ্যই সে তার মনকেও ছোঁয়াতে পারবে আপনার কবিতা দিয়ে। রহমান ওয়াহিদ কবি লিখেছেন। শেখ ফিরোজ লিখেছেন আসল অনেক পরে জয়েন করলাম, মনে হয় অনেক কিছু মিস করলাম, তবে একটা চুলের স্টাইল না হলেও এটাই ভালো লাগছে, ধন্যবাদ। দেখি যদি বাসায় সংগ্রাম করে স্টাইলটা ধরে রাখতে পারি, তাহলে কিছুদিন চালানো যাবে। প্রিয় কবি, শুভেচ্ছা শুনছি। তানজিল হাসান লিখেছেন। সিকান্দার কবির প্রাণবন্ত আলোচনা শুনছি, দারুণ লাগছে, আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, বস্তুনিষ্ঠ কথাবার্তা, ধন্যবাদ আপনাকে। সুমন বণিক, দেরিতে শুনছি, ভালো লাগছে কবি। শম্পা মণিমা, প্রথাগত বানান নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয় উচ্চারণ তাগিদে লেখার সঙ্গে, জানতে চাই এ বিষয়ে। আসলে বানান বিষয়ে ব্যাকরণবিদরা ভালো বলতে পারবেন, তবে যেমন ভয়াকার ল ভালো আর ভয়াকার লয়কার ল ভালো, এই দুটির মধ্যে খুব একটা পার্থক্য থাকা উচিত নয়। বা কয়কার দন্তন্য কোনো বা কয়কার দন্তন্য কোন, এই দুটির মধ্যে কয়কার দন্তন্য কোনো আমরা এই পড়তে অভ্যস্ত, আবার কোন হর্স দিয়েও লেখে। এই বিষয়গুলি আসলে আপনি একবার দুইবার পড়লেই ওই বিষয়টা নিয়ে বানানটার 2-3টা রূপ থাকতে পারে, কিন্তু এগুলি কিন্তু ভুল না। এগুলি আপনি ধরেন এক একজন কবি এক একটা স্টাইল পছন্দ করেন, বা এক একজন লেখক একটা স্টাইল পছন্দ করেন।
এগুলি ভুল না, তবে একটি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে বা একাডেমিকভাবে উদ্যোগ নিয়ে এটার একটি সমাধান দেওয়া সম্ভব। আধুনিক কবিরা সবাই কি ছন্দ মেনে লিখছেন বলে আপনি মনে করেন? না, ছন্দ নিয়ে তো আমি বললাম যে বিষয়টা কিন্তু আপেক্ষিক। প্রথাগত 3টি ছন্দের বাইরেও তো ছন্দ আছে এবং সে ছন্দ অবশ্যই তারা মানছেন। এবং আধুনিক যুগ কিন্তু এই যে 1801 সাল থেকে শুরু হয়েছে। এখন কিন্তু আধুনিক যুগ বলে আর কিছু নাই, এখন কিন্তু উত্তর আধুনিক যুগ চলছে। আর আমরা কিন্তু শালুক থেকে বাংলাদেশে আমরা যে এই প্রথম কোনো একটি চিন্তা পদ্ধতি আমরা আবিষ্কার করেছি, যেটার নাম হচ্ছে অধুনাবাদ। অধুনাবাদ হচ্ছে একটি চিন্তা কাঠামো যারা নাকি নতুন নতুন মেধা নিয়ে বা একেবারেই পরিবর্তিত শিল্পের এক সর্বশেষ অধ্যায়টি নিয়ে কাজ করবে এবং এটার কোনো শেষ নাই। এটা গাছের পাতায় পাতায় থাকবে, এটা সবসময় আধুনিক থাকবে এবং সবসময় নিজেকে রিনিউ করে নেবে। এখন আধুনিক কবিতার সময় কিন্তু এখন আর কবিতাকে আধুনিক বলে আর একটি জায়গায় দাঁড় করানো যাচ্ছে না। এরপরে অনেক অনেক সময় চলে গেছে, সে প্রায় 200 বছরের বেশি সময় চলে গেছে। এখন আর আমরা কবিতাকে আধুনিক বলতে রাজি না। হ্যাঁ, তো ছন্দ মেনে অবশ্যই উত্তীর্ণ কবিরা সবসময় ছন্দ মেনে লেখেন, তবে প্রথাগত ছন্দ কোনো মেনে চলাটাই কবির কাজ নয়। কবির ছন্দের বাইরেও কবিতা লিখতে পারেন। লিটল ম্যাক সম্পর্কে দুটো কথা বলুন প্রিয় কবি। লিটল ম্যাক সম্পর্কে বলার কথা হচ্ছে যে লিটল ম্যাগ যদি আপনার কোনো নতুন দর্শন না থাকে তাহলে আপনি শুধু শুধু লিটল ম্যাগাজিন করবেন না। যদি আপনি নতুন কোনো চিন্তার আবিষ্কার করতে না পারেন বা নতুন কোনো কিছু না দিতে পারেন, প্রথাগত চেতনার বাইরে যদি আপনি না যেতে পারেন, তাহলে লিটল ম্যাগাজিন করার কোনো প্রয়োজন নেই। তবে আপনি যতক্ষণ পর্যন্ত না লিটল ম্যাগ কনসেপ্টকে ধারণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ লেখক হতে পারবেন না। লিটল ম্যাগাজিন হচ্ছে শিল্প সাহিত্যের সবচাইতে বড় আশ্রয় কেন্দ্র এবং লিটল ম্যাগাজিনের সাহিত্যই কিন্তু যুগে যুগে বাক পরিবর্তন করেছে এবং লিটল ম্যাগাজিন থেকেই এক নতুন নতুন কনসেপ্ট তৈরি হয়েছে। লিটল ম্যাগাজিনের যে শুধু তরুণরা লেখে তা কিন্তু না, যাদের লেখায় তারুণ্য আছে তারা লিখবে। সেখানে একজন বৃদ্ধের লেখায়ও তারুণ্য থাকতে পারে, এই কথা আমি অনেকবার বলেছি এবং আমি বারবার বলবো যে লিটল ম্যাগাজিন কোনো আতুর ঘরের বিষয় নয়। লিটল ম্যাগাজিন হচ্ছে পরিণত লেখা এবং যে লেখার মধ্যে বাক আছে, নতুনত্ব আছে, সেই লেখাকে সে ধারণ করবে এবং সেখানে তরুণের লেখাও স্থান পেতে পারে, আবার অনেক বৃদ্ধের লেখাও স্থান পেতে পারে। শস্য কটা বাজে? আচ্ছা, সেখানে একজন অগ্রজ কবি, তার মধ্যে যদি তারুণ্য থাকে তাহলে তিনি লিটল ম্যাগাজিনের লেখক এবং তিনি যদি সবসময় নতুনকে ধারণ করেন বা নতুন নতুন চিন্তা করেন তখন অবশ্যই তিনি লিটল ম্যাগাজিনের লেখক। আবার অনেক তরুণ আছেন যিনি নাকি নিজেকে অতিক্রম করতে পারছেন না বা যিনি নতুন কিছু লিখতে পারছেন না, সেই গদবাঁধা ওই পুরনো কবিতার অনুকরণ করছেন, তিনি কিন্তু লিটল ম্যাগাজিনের লেখক না। অন্তত আমি শালুকে এই ধরনের কোনো লেখাকে প্রশ্রয় দিই না এবং যে লেখার মধ্যে নতুনত্ব নাই, ভিন্নতা নাই এবং একটি আগুন নাই যে লেখকের মধ্যে, সেই লেখককে আমি প্রশ্রয় দিই না। আমি মনে করি যে প্রচুর পরিমাণে লিটল ম্যাগাজিন চর্চা হওয়া উচিত এবং লিটল ম্যাগাজিন কেন্দ্রিক ছোট ছোট গোষ্ঠী ভিত্তিক সাহিত্য চর্চা হওয়া উচিত, যে গোষ্ঠীগুলো তাদের এর অর্থই না যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সঙ্গে মারামারি করবে, পরচর্চা করবে। এক গোষ্ঠীবদ্ধভাবে সাহিত্য চর্চার একটা সুফল হলো যে আপনি ধরেন ছোট, আপনার 20 জন বন্ধু আছে, আপনারা 20 জন বন্ধু, আপনারা তো আর একরকম লিখবেন না, আপনারা যার যার মতোই লিখবেন। এই 20 জন একটা লিটল ম্যাগাজিন আপনারা লিখছেন, এইটা হচ্ছে আপনাদের মুখপত্র। এখানে আপনারা 20 জনের চিন্তার শেয়ার করছেন। এর অর্থ এই নয় যে একটার সঙ্গে আর একটা সাংঘর্ষিক হলে আপনি ছাপবেন না, কিন্তু চেতনাগত সংঘর্ষ যদি থাকে বা আদর্শগত সংঘর্ষ যদি থাকে তখন আপনারা মিলতে পারবেন না। আদর্শগতভাবে মৌলিক জায়গায় আমি আসি, যদি আপনি মৌলবাদকে যদি অবহেলা করেন তাহলে একজন যদি মৌলবাদী হয় তখন আপনি কিন্তু তার সঙ্গে মিলতে পারেন না। বা আপনি যদি মুক্ত চিন্তা করেন, সবাইকে মুক্ত চিন্তার অধিকারী হতে হবে। এই জন্য মুক্ত চিন্তা কিন্তু কোনো গ্রুপিং নয়। হ্যাঁ, এটি হচ্ছে মানবিক বিষয় এবং এটি হচ্ছে শিল্প সাহিত্যের একটি অন্যতম শর্ত, যে আপনি যদি মুক্ত চিন্তা না করেন তাহলে তো আপনার মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে যাবে। এখন কেউ যদি সাম্প্রদায়িক হয় তখন তার সঙ্গে আপনার নাও মিলতে পারে। আর লিটল ম্যাগাজিন সবসময় সাম্প্রদায়িকতাকে অপছন্দ করে এবং লিটল ম্যাগাজিন চর্চার মধ্যে সবসময়
সর্বমানবতাবাদ আপনাকে ধারণ করতে হবে। কবিতায় লোকজ ব্যবহার প্রয়োগ প্রয়োজন। কবিতা চলমান সময়কে ধারে, আচ্ছা, চিরন্তনের কথা বলে, আচ্ছা, এটা ইংরেজি লেখা পড়তে আমার সমস্যা, আপনারা বাংলায় লিখবেন, ইংরেজিতে বাংলা লিখলে ভালো লাগে না, এটা পড়তে পারি না। এটা আবার যতীন্দ্রনাথ রায় লিখেছেন। ছোট করে হলেও বিনয় মজুমদারের কবিতা সম্পর্কে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। বিনয় মজুমদার নিঃসন্দেহে অনেক বড় কবি এবং তিনি মানুষের যে মৌলিক চিন্তার যে জায়গা, মৌলিক যে মানুষের যে অনুভূতি, মানুষের যে হারানোর বেদনা বা কাছে পাওয়ার বেদনা বা মানুষের মনুষ্যত্বকে আঘাত করা এবং মানুষের মনুষ্যত্বকে নাড়িয়ে দেবার যে বিষয়গুলো, এটা কিন্তু বিনয় মজুমদার চরমভাবে তার কবিতায় ধারণ করেছেন। সম্প্রতি আমি আমার ফেসবুক ওয়ালে পাবেন, আমি বিনয় মজুমদারকে নিয়ে একটি প্রবন্ধ লিখেছি, ভাবনার দোদুল্যমানতায়, বিনয় মজুমদার ভাবনার দোদুল্যমানতায় কি যে হবে কি যে হয় এই নামে একটি প্রবন্ধ লিখেছি। আমার ফেসবুক ওয়ালে আমি লেখাটি পড়ার জন্য অনুরোধ করছি। গত বৃহস্পতিবারে আমি দিয়েছি। বিনোদ ঘোষাল, ওবায়েদ, অনেকদিন পর তোমাকে দেখছি, ভালো লাগছে, চুলের স্টাইলটা চমৎকার। ধন্যবাদ বিনোদ বন্ধু, ভালো আছো তুমি? তুমি তো মিয়ার চিরকালের নায়ক। বিনোদ ঘোষাল অত্যন্ত হ্যান্ডসাম, সুন্দর, লেখেও অসম্ভব ভালো। আকাশের আলোচনায় আমি অনেক প্রসঙ্গ খুঁজে পেলাম। যারা কবিতা হৃদয়ঙ্গম করতে চান তারা অনেক তথ্য আর পথ নির্দেশনা খুঁজে পাবেন। নেহাল আহমেদ, ভালো আলোচনা শুনলাম, চমৎকার আলোচনা। প্রিয় কবি, আমার একটু বিরক্ত করছে, এই যে আইডলের কথা বললেন, আইডল কি একজন কবির মৌলিকত্বের এবং স্বতঃস্ফূর্ততাকে সামান্য হলেও খর্ব করে না? হ্যাঁ, কবি যে, আমি বলছি কবির মৌলিকত্ব কি? কবির আসলে তো কোনো কিছু কিন্তু মৌলিক নয়। সাহিত্য কি মৌলিক জিনিস নাকি? আপনি সেই প্রেম নিয়েই তো আপনি লিখছেন, সেই মানুষের ব্যবহার নিয়ে আপনি লিখছেন, সেই অন্যায়ের প্রতিবাদ করছেন। এই বিষয়গুলি কি মৌলিক নাকি? এই বিষয় সবই তো পুরনো বিষয়। সুতরাং আপনি হয়তো কাউকে আইডল মনে করতে পারেন যে আপনি অমুকের মতো যদি হতে পারতাম, একটা পর্যায়ে তার আপনার সেই আইডল আর আইডল থাকবে না। হ্যাঁ, আপনি তাকে অবশ্যই সম্মান করবেন, তখন তো আপনি আরেকটা বৃক্ষ হয়ে যাবেন। তখন আপনি যদি শিল্প চর্চা করেন, আপনি একটা স্বতন্ত্র বৃক্ষ হবেন, আপনার ফুল ফল পাতা অন্যরকম হয়ে যাবে। কিন্তু শুরুতে তো আপনার একটা অবস্থানের ভেতর দিয়ে আসতে হবে। সাহিত্য কিন্তু ধারাবাহিকতা, সাহিত্য নতুন কিছু নয়, সাহিত্য ধারাবাহিকতা। সেই যে শুরু হয়েছিল, বা ওই যে অ্যাংলো স্যাক্সনের সময় থেকে যে ইংরেজরা সাহিত্য চর্চা শুরু করেছে, বা আমরা যে চর্যাপদ থেকে সাহিত্য চর্চা শুরু করেছি, ওই ধারাবাহিকতায় কিন্তু ধীরে 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 মানে অনেকটা রূপ পাল্টে আমাদের সামনে এসেছে। সুতরাং কারো মৌলিকত্ব খর্ব করার মতো, স্বতঃস্ফূর্ততা খর্ব করার জন্য কেউ আইডলকে ধারণ করে না। কারো আইডল থাকতেই পারে, এক একজনের এক এক রকম আইডল থাকতেই পারে, কিন্তু এর অর্থেই নয় যে সে তাকে অনুকরণ করবে। সে তাকে অনুসরণ করতে পারে বা তার চিন্তার কাছে সে ঋণ স্বীকার করতে পারে, কিন্তু চিন্তা করবেন তো সে নিজের মতো করেই। অনেক কবি কবিতা চর্চা ছেড়ে শুধু অকবি অনুসন্ধানে ব্যস্ত থাকেন। এটা কি যথার্থ? হচ্ছে অকবিরা হয়ে উঠুন, অকবিরা কবি হয়ে উঠুন, সেটাই কামনা করেন যেন তাই হয়। এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। খুব ভালো লাগছে কবি কামরুন নাহার রুনু, যিনি পরচর্চা করেন তার মধ্যে কোনো শিল্পবোধ নাই। খুব ভালো লাগলো কথাটি। নিঃসন্দেহে পরচর্চা ভালো মানুষ করে না, নিজস্বতা প্রয়োজন কবিতায়, নিঃসন্দেহে। সাইফুল্লাহ আল মামুন, খুব ভালো লাগছে। সাইফুল্লাহ আল মামুন কবি, বিশিষ্ট কবি, সাইবিতা নামে একটি কাব্যধারা তিনি তৈরি করেছেন। ভালো লাগছে আলোচনা। মিল্টন রহমান, শুনতে থাকি, শুনেন, ভালো লাগছে আলোচনা। অভিবাদন কবি। অধুনাবাদ নিয়ে বলার জন্য ধন্যবাদ কবি। মাহফুজাল হোসেন লিখেছেন, আমরা দুইজন আসলে অধুনাবাদ নিয়ে কাজ করছি। মাহফুজাল হোসেন, বিশিষ্ট নন্দন তাত্ত্বিক এবং কবি। বিমূর্ত কাব্যাংশ দিয়ে প্রতিনিয়ত মানুষকে প্রতিবাদী করা কিভাবে সম্ভব? গাংচিল বাবু, আমি ঠিক বুঝলাম না আপনার কথাটা, আমি ঠিক। গাংচিল বাবু কি? গাংচিল
বিমূর্ত কাব্যাংশ দিয়ে প্রতিনিয়ত মানুষকে প্রতিবাদী করা, কীভাবে কবিতা প্রতিবাদী করে না মানুষকে। যাই হোক, কবিতা যে আপনাকে প্রতিবাদ শিখাবে, কবিতা কখনোই এরকম দায় নিজের কাঁধে নেয়নি, বা এই দায় কখনোই কবিতাকে দেওয়া হয়নি। কবিতা সমাজ পরিবর্তন করে না, আমি আগেই বলেছি। কবিতা প্রতিবাদ করে না, সেটা আমি আগেই বলেছি। তবে কবিতা আপনাকে প্রতিবাদ করে আপনাকে উস্কে দিতে পারে। আর আমি বলেছি জেনুইন পোয়েট্রি ক্যান কমিউনিকেট বিফোর ইটস আন্ডারস্টুড। হ্যাঁ, আপনি যদি কবিতার পাঠক হন তাহলে আপনাকে সে আগেই একটা ধাক্কা দিয়ে দিবে, আপনাকে ওটা বোঝার দরকার নেই। আপনি প্রতিবাদের ধাক্কাও পেতে পারেন, সেখান থেকে আপনি প্রতিবাদীও হয়ে উঠতে পারেন। যাই হোক, আমি আলোচনা শেষ করব। অভয় শ্রেষ্ঠ নেপাল থেকে লিখেছেন বন্ধু, নেপালি ভাষায় লিখেছেন, আমি কিছু বুঝতে পারছি না। অভয় শ্রেষ্ঠ, আমরা একটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে একত্রে আড্ডা দিয়েছিলাম, একই রেস্ট হাউসে ছিলাম। কবিতার দুর্বোধ্যতা ও শিল্প মান সম্পর্কে বললাম, এতক্ষণ পর্যন্ত তাই বললাম আমি। কবিতা আসলে দুর্বোধ্য বলে কোনো কবিতায় কোনো আখ্যা করা যাবে না দুর্বোধ্য বলে। ভালো কবিতা দুর্বোধ্যও নয়, সহজবোধ্যও নয়। ভালো কবিতা অশ্লীলও নয় বা শ্লীলও নয়। আমি সেটা আগেই বলেছি, ভালো কবিতাকে আপনি কবিতাই বলবেন, এটাকে কোনো বিশেষণ দেওয়া যাবে না। আর কবিতা যেটা উত্তীর্ণ কবিতা সেটা অবশ্যই শিল্পমান সম্পন্ন কবিতা। লিটল ম্যাগের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। ইদানিং লিটল ম্যাগাজিনের নামের সংকলন বের হচ্ছে, এতে লিটল ম্যাগাজিনের চরিত্র স্খলিত হচ্ছে কি? অবশ্যই স্খলিত হচ্ছে। তার কারণ আমি বলেছি যে লিটল ম্যাগাজিন আপনার করা দরকার নাই যদি আপনার নিজস্ব কোনো আইডল না থাকে, যদি আপনার নিজস্ব কোনো কমিটমেন্ট না থাকে, নিজস্ব কোনো চিন্তা চেতনা না থাকে, নিজের চিন্তার মধ্যে ভিন্নতা না থাকে, তাহলে আপনি কেন লিটল ম্যাগাজিন করবেন? তাহলে আপনি ফেসবুকে একটা বা অনলাইনে একটা অনলাইন পোর্টাল খুলেন, অনলাইনে একটা পত্রিকা বের করেন, বা আপনি ডেলি পত্রিকায় লেখেন, বা বিভিন্ন বাণিজ্যিক পত্রিকার সঙ্গে যোগাযোগ রাখলেই তো হয়। প্লিজ, কবিতার বিভিন্ন দিক নিয়ে যে চর্চা চলছে তার ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। কবিতার বিভিন্ন দিক বলতে আমি ঠিক বুঝতে পারি না, আরও স্পষ্ট করে বলতে হবে। আন্ডারস্ট্যান্ডিং বাংলা এ লিটল, দ্য রিদম অফ ইট ইজ ভেরি সুইট। Thank you, my friend Abhay Shrestha. Bangla is very sweet language. Most welcome to Bangladesh. তুমি একবার আসো, আমরা এখানে তোমাকে বাংলা কবিতা সরাসরি শোনাবো। রহমান ওয়াহিদ, দীর্ঘ কবিতা লেখা হচ্ছে কম, এর কারণ কি? কবির সীমাবদ্ধতা না পাঠকের অনাগ্রহ? প্রিয় কবি, কিছু বলবেন? দীর্ঘ কবিতা কম লেখা হচ্ছে এটাও একেবারে ঠিক না। দীর্ঘ কবিতা, আমার যে এতগুলি কাব্যগ্রন্থ তার মধ্যে দুটো বই দীর্ঘ কবিতার। একটা কবিতা 4 ফরমার একটা কবিতা দিয়ে একটা বই, বিবিধ জন্মের মাছরাঙা। আর তৃতীয় লিঙ্গ বইটা 5টা কবিতা দিয়ে একটা বই, দুটোই দীর্ঘ কবিতার বই। দীর্ঘ কবিতার মধ্যে আসলে সীমাবদ্ধতা বলে আমি মনে করি না যে সীমাবদ্ধতা, আসলে মনোযোগের অভাব আমার কাছে মনে হয়, বা মগ্নতার অভাব। একজন কবি যদি মগ্ন হয়ে একটু সময় নেন তাহলে অবশ্যই তিনি দীর্ঘ কবিতা লিখতে পারবেন। আর দীর্ঘ কবিতা না লিখলে আপনি আসলে একটি পূর্ণাঙ্গ কাজ কবিতায় যদি না করেন তাহলে আপনি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবেন। আমার মনে হয় দীর্ঘ কবিতাটা আমাদের লেখা উচিত, এবং এই দীর্ঘ কবিতায় আপনার অনেক অবলা কথা আছে যেগুলি আপনি এখানে বলে যেতে পারবেন, যেমন বলার স্পেস আছে, যেটা জীবনানন্দ দাশ কিন্তু কবিতায় সব কথা বলতে পারেন নাই বলে গদ্যের আশ্রয় নিয়েছিলেন। আপনি গদ্যের আশ্রয় না নিয়েও কিন্তু কবিতায়, আমি মনে করি যে কবিতায়, দীর্ঘ কবিতার ভেতর দিয়ে আপনি একটি অনেক বড় স্পেস আপনি নিতে পারেন, এবং সেখানে অনেক কথা আপনি বলতে পারেন। মাহফুজ সাদি, দারুণ। নেহাল, বাংলা কবিতা কেন বেশি অন্য ভাষায় অনুবাদ কম হচ্ছে? বাংলা কবিতা কেন বেশি অন্য ভাষায় অনুবাদ কম হচ্ছে? মানে নেহাল আহমেদ কবি সম্ভবত বোঝাইতে চাইছে যে বাংলা কবিতা কেন বেশি অন্য ভাষায় অনুবাদ কম হচ্ছে, মানে বাংলা কবিতা অন্য ভাষায় কেন কম অনুবাদ হচ্ছে। আসলে এটা আমরা আসলে ইংরেজি কবিতা থেকে বাংলা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই কারণে, এবং বাংলা থেকে ইংরেজি করাটা খুবই কঠিন কাজ। এই পারঙ্গমতা এবং আন্তরিকতার অভাব থাকতে পারে। এ বিষয়ে সরকার সমন্বিতভাবে একটি উদ্যোগ নিতে পারে। আমি কিছুদিন আগে বলেছি যে আমাদের মেধাবী ক্রিয়েটিভ তরুণদেরকে স্কলারশিপ দিয়ে বিদেশ থেকে ইংরেজি শেখাতে হবে, বিভিন্ন কোর্সের মাধ্যমে ইংরেজি শিখে তাদেরকে দিয়ে অনুবাদ করাতে হবে।
তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে এরকম তরুণদের বাঁচতে হবে। এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগটা নিতে পারে। এবং এটা আমি মনে করি যে ইংরেজিতে অনুবাদ না হওয়া পর্যন্ত আমাদের কবিতা বিশ্ব দরবারে পৌঁছাবে না। আমাদের যে বাংলা ভাষায় যে সাহিত্য রচিত হচ্ছে এটা তো কেউ জানেই না, সারা পৃথিবীতে তো এটা কেউ জানে না। সুতরাং ইংরেজির অনুবাদ বা বিভিন্ন ভাষায় আমাদের সাহিত্যের অনুবাদ হওয়া উচিত। তুষার শুভ্র বসাক লিখেছেন, অভয়া শ্রেষ্ঠ লিখেছেন, নমস্কার ওবায়দজি, শুভকামনা। মানে তুষার শুভ্র বসাক ওনার ভাষাটা বুঝতে পেরেছেন, এবং অভয়া শ্রেষ্ঠ আমার নেপালি বন্ধু, উনি লিখেছেন, আমাকে নমস্কার জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন তিনি আমাকে। নমস্কার ওবায়দজি, শুভকামনা। নমস্কার, আপনাকে শুভকামনা। হাদিউল ইসলাম বন্ধু, তোমার সাবলীল আলোচনা ভালো লাগছে। কবি হাদিউল ইসলাম ভালো লিখেছেন। আমির হামজা, শুনছি। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমার মনে হয় যে এই যে বিষয়টা নিয়ে আমি আপনাদের আলোচনা করলাম, এটির সারাংশটা আমি আপনাদেরকে বলছি যে কবিতা আসলে বুঝতে হবে, কবিতা বুঝতে হবে, কবিতা পড়তে হবে। কবিতা যদি আপনি না বুঝেন, কবিতা যদি আপনি না পড়েন, তাহলে সবচেয়ে, যেমন আমি বলেছি যে আপনি মক্কা গেলেন, হজ করলেন না, প্যারিসে গেলেন, লুভর মিউজিয়ামটা আপনি দেখলেন না, বা মথুরা গেলেন, কৃষ্ণের জন্মস্থান দেখলেন, কিন্তু বৃন্দাবনে যে কৃষ্ণের লীলার স্থানটা আপনি দেখলেন না, বা আগ্রা গেলেন, তাজমহল দেখলেন না, ব্যাপারটা এইরকম। হ্যাঁ, আসলে কিন্তু আপনি ধরেন সে শিল্পী, আপনি ছবি আঁকছেন, বা আপনি উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, বা আপনি অন্য কাজ করছেন। এখন কবিতা কিন্তু শিল্পের সর্বোচ্চ শাখা, সেটা আপনাকে শিখতে হবে। এবং আপনি যদি প্রচুর সাহিত্য পাঠ করেন, কবিতার ধারাবাহিক পাঠ করেন, এটা তো খুব কঠিন কোনো কাজ না। কবিতার ধারাবাহিক পাঠটা করলেই আপনি কবিতাটা সহজে বুঝতে পারবেন যে এইটার পরে এটা। আপনি ধরেন একটি বিষয়, আপনি একটি শব্দের অর্থ বা একটি জায়গার নাম বা একটি মিথ আপনি বুঝছেন না। এখন মিথের পৌরাণিক অভিধান আছে, আপনি মিথটা সহজে পেয়ে যাবেন। আপনি গুগলে সার্চ দিলে জায়গাটা সম্পর্কে জেনে যাবেন। আপনি খুব সহজেই এমন একটি মানে ওই জায়গাগুলি যদি আপনি দেখেন, তখন কোন পার্সপেক্টিভে, বা আপনি আজকে মাহমুদ দারবিশের কবিতা যদি পড়েন, বা আপনি আজকে আদুনিসের কবিতা যদি পড়েন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে মাহমুদ দারবিশ যে তার ভূখণ্ডের উপর যে অত্যাচার, তার ভূখণ্ডের উপরে যে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন, বা সিরিয়ার অবস্থান যে কতটা করুণ সেটা তুলে ধরেছেন আদোনিস। বা এক এক সময়ে এক একজন কবি তার, বা আমাদের যে ৭১-এর যে যুদ্ধ বা ৫২-র ভাষা আন্দোলন নিয়ে অসংখ্য সাহিত্য রচিত হয়েছে, এই ইতিহাসগুলি জানা থাকতে হবে আপনাকে। এবং আপনি তাহলে কেমন পাঠক, যিনি নাকি কবিতার ধারাবাহিক ইতিহাসটা আপনি জানবেন না। আমার দেশের কবিতার ইতিহাস মাত্র ১২০০ বছর বা ১০০০ বছর। তাহলে আপনি যদি ১০০০-১২০০ বছরের কবিতা, খুব তো বেশি না, হ্যাঁ, অল্প কয়েকটা অধ্যায়, এই কয়েকটি অধ্যায় যদি আপনি পাঠ করেন, তাহলে আপনি অবশ্যই দেখবেন যে আমাদের কবিতা পরিবর্তিত হতে হতে কোথায় চলে আসছে। আর আপনি যদি মনে করেন যে আপনি পুরো কবিতাটাই বুঝে ফেলবেন, তখন আপনি কিভাবে আপনি যদি মনে করেন যে পুরো কবিতাটাই বুঝে ফেলবেন, তাহলে সেটা কিন্তু আপনার যথার্থ প্রত্যাশা নয়। কবিতা আপনার কাছে ধরা দেবে না, এবং সে অধরা রূপসীর মতো। হ্যাঁ, যেমন ওই রবীন্দ্রনাথের ভাষায় বলি, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ফিরিবে তোমার সোনার তরী, যখনই সুধায় ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। এই যে রবীন্দ্রনাথের এই কথাটা কিন্তু আমি সবসময় বলি, এইটা হচ্ছে প্রকৃত একটি কবিতার সংজ্ঞা তিনি এখানে লিখে ফেলেছেন। হ্যাঁ, যে এই যে কবিতার সৌন্দর্য, এই যে আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দর, এই যে সুন্দরী, হ্যাঁ, টানতে টানতে আপনাকে নিয়ে যাবে, অধরা ধরা দিচ্ছে না, শুধু সে মুখ টিপে হাসবে কিন্তু আপনাকে ধরা দিবে না। এই যে মোহ, এই যে আকর্ষণ, এতটুকু বুঝতে পারাটাই হচ্ছে আপনার কবিতাকে ছুঁয়ে দেখা বা কবিতার কাজ দিয়ে যাওয়া। এবং এটা এমনই একটি মোহ যে
যিনি একবার কবিতা লিখতে শুরু করেছেন তিনি কিন্তু আমৃত্যু আর কবিতা থেকে বের হতে পারেননি, বা যিনি একবার কবিতা পাঠ শুরু করেছেন তিনি কিন্তু কবিতা না লিখলেও কখনো কবিতা থেকে বের হতে পারেন। আমাদের অসংখ্য বিখ্যাত কথা সাহিত্যিক কিন্তু প্রচুর কবিতা পড়েন। যেমন আমি হাসান আজিজুল হকের একটি বক্তৃতা শুনলাম একদিন জাতীয় জাদুঘরে, যে তিনি জীবনানন্দ দাশকে এত অসাধারণভাবে ব্যাখ্যা করলেন এবং তিনি শেষ পর্যন্ত এই কথা বললেন যে আসলে কবিতাই হচ্ছে সাহিত্য। আমরা যারা দু চারজন গদ্য টদ্য চর্চা করি তারা আসলে ভাষা নিয়ে অত বেশি কিছু করতে পারি না যেটা কবিতার মধ্যে সম্ভব। তা এরকম মাহমুদুল হকের লেখা পড়লে আমার কাছে মনে হয় যে আমি কবিতাই পড়তেছি, বা এই যে শহীদুল জহিরের গল্প পড়লে আমার কাছে কবিতার মতো মনে হয়, মামুন হুসাইনের গল্প পড়লে আমার কাছে কবিতার মতো মনে হয়, বা এই যে আমাদের বন্ধু সাদকামালির গল্পও কিন্তু অনেকটা কবিতার মতো সে বলে যাচ্ছে। এই যে আসলে সেলিম আল-দ্বীন বলতেন যে কোনো উত্তীর্ণ রচনাই কবিতা। যেমন আপনি যদি বলেন যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটা এটি একটি কবিতা, বা পুতুল নাসির ইতিকথামানিক বন্দ্যোপাধ্যায়ের এটি একটি কবিতা, বা একটা পেন্টিং, বা সালভাদর দালির একটি পেন্টিং, পিকাসোর একটি পেন্টিং, বা আপনি আমাদের কাইম চৌধুরীর একটি পেন্টিং, মোহাম্মদ কিবরিয়ার একটি পেন্টিং, বা আমিনুল ইসলামের একটি পেন্টিং, আপনি যদি বা একজনের একটি ভালো একটি ভাস্কর্য, তাকে আপনি কবিতা বলে আখ্যায়িত করতে পারেন। তো শিল্পের মধ্যে যে অস্পষ্টতা থাকে তাকে আমরা দুর্বোধ্য না বলে তাকে আমরা বিমূর্ত বলতে পারি, এবং সেই বিমূর্ত জায়গাটা আমাদের কিন্তু ওটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কবিতা যেমন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী, মানে তিনি কিন্তু সারা জীবন ইসলামের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু বিদায় হজে কিন্তু তিনি বলে গিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এখন আমি যার যার ধর্ম সেই পালন করো, এই যে একটি কথা তিনি বলে গেছেন, আমি শেষ কথাটা ওইটাই বলতে চাই যে আসলে কবিতা আপনি বোঝার চেষ্টা করেন, একটা দীর্ঘ যাত্রা করেন। আপনি নায়াগ্রা ফলসে যাওয়ার জন্য যতটা কষ্ট করতেছেন, বা একটা ভালো ফল খাওয়ার জন্য যে একটা বৃক্ষ রোপণ করে তাকে পানি দিচ্ছেন, বা দীর্ঘদিন পর সেখানে ফল ধরবে আপনি খাবেন, এই যে আপনি পরিশ্রম করছেন, বা ভালো কিছু পাওয়ার জন্য যে, বা এই যে সারা জীবন একটা ভালো চাকরি পাওয়ার জন্য আপনি এত পড়াশোনা করতেছেন, এত প্রস্তুতি নিচ্ছেন, শেষ জীবন আপনি একটি ভালো চাকরি পাচ্ছেন। তো আমিও সেই কথাটাই বলতে চাই যে আপনি কবিতা বোঝার জন্য প্রচুর পড়াশোনা করেন, আপনি কবিতার ধারাবাহিক পাঠটা নেন এবং বিশ্বকবিতা থেকেও কিছু পাঠ নেন, আপনি অবশ্যই কবিতা বুঝতে পারবেন। আর সম্পূর্ণ কবিতা বুঝতে পারবেন না, আর শেষ পর্যন্ত যদি না বুঝতে পারেন, মানে দয়া করে আপনারা এই অভিযোগটা দিবেন না যে কবিতা বুঝতে পারি না। কবিতা আসলে কবিতার মতো থাক, আপনি বোঝেন আর না বোঝেন, তাকে কবিতাকে তার স্বধর্মে থাকতে দেন। সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদেরকে একটি কবিতা শুনিয়ে, বা একটি বা দুটি কবিতা শুনে আমি আজকের প্রোগ্রামটা শেষ করে দেব, যেহেতু আমি সব কথা দিয়েছি যে আমি আজকেও কবিতা পড়ব, এবং আমি আর কারো কোনো প্রশ্ন নিচ্ছি না। তবে আমি যে স্বপননাথের ওই কথাটি আমি একটু ফিনিশিং দিচ্ছি, যে আসলে আমরা কবিতা না পড়তে পড়তে এবং শিল্প চর্চা না করতে করতে আমাদের বৈষয়িক চর্চা এত বেশি করছি, এবং এত বেশি একে অন্যকে পরাজিত করার যে প্রবণতা ধারণ করছি, যে কারণে আজকে আমরা এই দুর্দিন মোকাবেলা করছি। আজকের যে মনুষ্য সৃষ্ট সমস্যা দিয়ে আমরা সবচেয়ে বেশি তাড়িত হচ্ছি, এবং মনুষ্য সৃষ্ট সমস্যাই সবচেয়ে বেশি আমাদেরকে পরাজিত করে দিচ্ছে। এবং আজকে কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিধর ব্যক্তিটিও, ভয়ঙ্কর ব্যক্তিটি, শক্তিধর ব্যক্তিটিও কিন্তু অসহায়। সুতরাং আমাদের কবিতা পড়তে হবে। অস্ত্র তৈরি যদি আমরা বাদ দিই তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? যদি আমরা অস্ত্র তৈরি না করি, বা আমরা মানুষ, বনের পশুরা একই বনের মধ্যে বসবাস করছে, তার কোনো বর্ডার নাই, তাদের হাতে কোনো অস্ত্র নাই, একই বনের মধ্যে বাঘ, সিংহ, সব ধরনের হিংস্র প্রাণী বসবাস করছে, কিন্তু তারা কি রক্তারক্তি করছে বলেন? সেখানে তো বর্ডারই নেই। তারা কি রক্তারক্তি করছে? তাদের হাতে অস্ত্র আছে, তাদের বাহিনী আছে, তারা কিন্তু মিলেমিশে ঠিকই বনের মধ্যে থাকছে। বরং মানুষ গিয়ে তাদেরকে উজাড় করে দিচ্ছে, মানুষ গিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আজকে মানুষকে সভ্য হতে হবে, মানুষকে সুন্দর হতে হবে, এবং মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক, এবং সুন্দরের চর্চা করুক, এবং সুন্দর একটি মন নিয়ে সহমর্মিতার
এবং মানবিকতার বোধ দ্বারা তাড়িত হয়ে নিজে চলুক এবং অন্যকে চলতে সহায়তা করুক। যেমন আজকে আপনি যে সমস্যাটায় আছেন বা আমি যে সমস্যায় আছি, এই সমস্যায় ধরেন আমি যদি আমার নিরাপদ দূরত্ব তৈরি করি বা আমি যদি নিরাপদ স্থানে থাকি বা আমি স্বাস্থ্যবিধিগুলি মেনে চলি, অন্যকে যদি আমার দ্বারা আমার কাছে এসে এই ছোঁয়াচে রোগের স্পর্শে এসে সে নিজে আক্রান্ত না হোক, এটা যদি আমি মনে করি, তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারি। এখন যদি আমরা কারোর দিকে তাকায় থাকি, সেটা কিন্তু সম্ভব নয়। সুতরাং আমাদের মধ্যে সেই বোধ জাগ্রত হোক যে অন্যের কল্যাণই আমার কল্যাণ, আমার কল্যাণই অন্যের কল্যাণ। বন্ধুরা, আমি একটি কবিতা শোনাচ্ছি। কবিতাটি হচ্ছে শিশুপুত্রের অভিলাষ। টেবিল থেকে লাফিয়ে নামছে কবিতার খাতা, টেবিল থেকে লাফিয়ে নামছে কবিতার খাতা। আমার শিশুপুত্র কবি হতেছে, বায়না ধরেছে এবছর। খাতাটি লাফিয়ে নামছে মাটিতে, আর ছেলেটি তার নিচ দিয়ে অনায়াসে ঠুকতে পেরে এক অসামান্য খেলায় মেতে উঠেছে। পড়ে যাওয়া খাতার শরীরে হাত দিয়ে দেখি তপ্ত জ্বরে পড়ে যাচ্ছে গা। ছেলেটি মা মা করে কাঁদছে, আর বাবার সংগ্রহ থেকে একটি একটি ঘুমের পিল বিরামহীন খাইয়ে চলেছেন মা। এবং ভোর হতে না হতেই স্নান ঘরে ঢুকে প্রতিটি কবিতার গায়ে অঝোর ধারায় জল ঢেলে দিচ্ছে। পংক্তিগুলো আরো জল বলে শরীর থেকে সমস্ত পশম খুলে নিজেদের গা ছেড়ে দিল অমৃত ধারায়। এই এক শিশুপুত্র প্রতিদিন একটি দুটি শব্দ সারা রাত জলে ভিজিয়ে রেখে ভোরবেলা বাবার হাতে তুলে দিয়ে ভীষণ তৃপ্ত হচ্ছে আজকাল। এই এক শিশুপুত্র প্রতিদিন একটি দুটি শব্দ সারা রাত জলে ভিজিয়ে রেখে ভোরবেলা বাবার হাতে তুলে দিয়ে তৃপ্ত হচ্ছে আজকাল। আমার ঘর ভর্তি জটতপ্ত খাতা আর শিশুপুত্রের ভেজা কোমল শব্দগুলোর ভেতর এক প্রকার যোগসূত্র নির্ণয় করতে চেয়েছি। বিপরীতে আজকাল তারা আমার নিঝুম উঠোনের শরীরের উত্তাপ নিয়ে গবেষণাগার ভারী করে তুলছে। আরেকটি কবিতা শোনাচ্ছি। কবিতাটির শিরোনাম আমি ও হোমার। অবিশ্বাস্য হলেও তুমি বাঘের খাঁচার ভেতর হাত ঢুকিয়ে ঘুমিয়ে পড়েছিলে এবং বিস্মিত হয়েছিলে যে বাঘের ছানারাও মানব শিশুর চেয়ে এতটুকু কম আবেদনময়ী নয়। তারা তোমার হাত, নখ, লোমে কোমল নরম ত্বক ঘষে দিয়েছিল, কুটকুট করে কামড়ে দিয়ে খুনসুটি করে প্রমাণ করেছিল এ যদি শুধুই মানবকুলের দক্ষতা হতো, ততক্ষণে প্রতিটি হাত রক্তাক্ত হয়ে যেত। আজ দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে যার পর্নায় বিস্মিত হয়ে মাথা ঝাঁকা দিয়ে কিছু একটা ঝাপসা দেখছি বলে চোখ দুটো মুছতে গিয়ে মণি দুটো ঝুরঝুর করে মাটিতে পড়ে গেল। মুহূর্তে মনে পড়ে গেল অন্ধকবি হোমার। ঠিক এরকম করে দেখতে দেখতেই একদিন তার রচনার জ্যোতি পৃথিবীময় অন্ধকার মুছে আলোকিত করে গেছে। ভাবছি আমার পরবর্তী রচনাবলী যদি তার তাবৎ রচনার পাশে বসিয়ে দেওয়া যেত, তাহলে কি তা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, নাকি নতুন কোনো আলোয় ভরিয়ে তুলবে পৃথিবী? একদিন আমিও হোমার মুখোমুখি বসে নিমগ্ন মনে পরস্পরকে ইনিয়ে বিনিয়ে দেখি আর ভাবি মনে মনে, বিগত কোনো জন্মে প্রিয় কবি হোমার, তুমিও কি বাঘের খাঁচায় হাত ঢুকিয়েছিলে? বন্ধুরা, আমি একটি সিরিজ পাঠ আপনাদের শোনাচ্ছি। আমার যে বইটির নাম হচ্ছে সর্বনামের সুখ দুঃখ। এই বইয়ের থেকে একটি কবিতা পড়ে আমি আজকের লাইভ প্রোগ্রাম
শেষ করব। শেখরবালা লিখেছেন, আপনার পৃষ্ঠা জুড়ে সুলতানপুর খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। এই প্রিয় এই সর্বনামের সুখ দুঃখ বইটি আমি পুরোটাই আপনাদেরকে পড়ে শোনাবো। আমি বোধহয় 3 দিন শুনিয়েছি, আর হয়তো 1 দিন 2 দিন শোনালে আপনার শেষ হয়ে যাবে বইটি। তা সেখান থেকে আমি একটি কবিতা শোনাচ্ছি। অরিন্দম অরিন্দম। অরিন্দম মরে গেলে 7 দিন কোনো চাবুকের স্বরে লেখা হবে সংহারের ভাষা। অরিন্দম মরে গেলে 7 দিন কোনো চাবুকের স্বরে লেখা হবে সংহারের ভাষা। অতঃপর আততায়ী উচ্ছ্বাসের ভেতর উড়ে যাবে এরোপ্লেন, মুহূর্ত তারকা শিকার। সাইক্লোন ঘনিয়ে আসা এমন অন্তিম দিনে দপ করে জাগবেই প্রদীপ জ্বালানো এক শোকের শহর। অরিন্দম শবদেহ তুলে দেবে ডুবন্ত টাইটান থেকে। সকল্পিত বিপুল প্রত্যাশার উপর অটামের ভেজা রোদ বাংলার শরতের ঘাসে যেভাবে শিশির জোগাবে। অরিন্দম কাছাকাছি স্রোতের বহতা ভেঙে লিখে গেছে ঘাসফুল লতাগুল্ম সাধুবন। দূরাচ্ছন্ন কুয়াশায় শীতের ঘটনা ভেঙে তুলে আনা শতাব্দীর রোমাঞ্চতর গীত। অরিন্দম দেহের উপর জেগে আছে ছাইদানির প্রলুব্ধ উচ্ছ্বাস। পাজরে ভিয়েতনাম, হিরোশিমা, 71-এর রক্তাক্ত কাল রাত। অধরে বর্ষিত নারীর স্বপ্ন থেতলানো ভোর। ইদানিং অরিন্দম হাতে পায়ে নাটায়ের অজস্র জখম। ঘুড়িগুলো সহিংস এলোমেলো হিংস্র প্রবণ। তারাগুলো ছিঁড়ে কেটে আবার প্রলুব্ধ করে। অরিন্দম 2 হাতে নাটাই চালায়। নাটাই হারিয়ে গেলে অরিন্দম অরিন্দম গায়েবী আওয়াজ শোনা যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে, সবার সুস্থতা কামনা করে, নিরাপদ জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। ফিনিশ কেমনে দিব?